আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাদের সীমাবদ্ধ আমার অনুভূতি পর্ব ৮। তিথিকে এক কদম পিছিয়ে যেতে দেখেই আবারও ডেকে উঠল ঠিক একইভাবে মন। এইবার শুধু তিথি না, ইভেন নিহা, রিয়ান আর আজও অবাক চোখে তাকিয়ে আছে লোকটির দিকে। তিথি চোখ ঘুরিয়ে নিহা, রিয়ান, আজের দিকে তাকালো। ওদেরও ওর মতো একই অবস্থা, অবাক চোখে তাকিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? তিথি আবারও লোকটির দিকে তাকালো, অস্পষ্ট স্বরে বলে, শুভ্র। শুভ্র হাসলো, ঠোঁটে হাসি রেখেই বলে, হ্যাঁ শুভ্র, তোমার দেওয়া না। খুশি হওনি? তিথি কিছুক্ষণ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, নো ওয়ে, আমি কি করে? এটা পসিবল না। শুভ্র আবারও বলে, কেন পসিবল না? কেন হতে পারে না? আই হোপ আপনি আমার থেকে ভালো জানেন শুভ্র। আমি জানি না এটা কেন হতে পারে না, তুমিই বলো। আপনি মজা করছেন রাইট? আমি আপনার প্রেমে পড়তে পারি না, আপনি সে হতেই পারেন না। নো ওয়ে। হোয়ার ইজ হি? আমি সে যাকে তুমি ভালোবাসো, আমি সে যার জন্য তুমি উদাসীন থাকো, আমি সে যাকে তুমি দেখার জন্য ছটফট করছো, আমি দেওয়ানা যার জন্য তুমি দেওয়ানা। শুভ্রের কথাটা যেন ওখানে বাজ পড়ার মতো শোনালো। তিথি শুভ্রকে ভালোবাসে মানে কিভাবে পসিবল? ওরা তো সারাদিন ঝগড়া ঝামেলা করেই বেড়ায়, তাহলে ভালোবাসলো কখন? কি হচ্ছে এইসব? তিথি কিছু একটা ভেবে শুভ্রের চোখের দিকে তাকালো, অত্যন্ত শান্ত স্বরে বলে, ভালোবাসেন আপনি আমায়? কথাটা শুনে শুভ্র হো হো করে হেসে দিল, যেন খুব হাসির জোক শুনেছে। শুভ্রকে ওভাবে হাসতে দেখে তিথি আরও দু কদম পিছিয়ে যায়। শুভ্রের কি হলো? সব অভিনয় ছিল এতদিন? তিথি শূন্য দৃষ্টিতে নিহা, রিয়ানের দিকে তাকালো। তারাও দৌড়ে এসে তিথিকে ধরে। আজ যে ওর ভাইয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তাহলে কি ওর ভাইই ছিল দেওয়ানা? এতদিন সব নাটক। শুভ্র নিজের হাসি কন্ট্রোল করে ভাবার অভিনয় করে বলে, ভালোবাসা? হুম, আচ্ছা তুমি বলো তো, তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি? তিথি কাঁপা কাঁপা গলায় ঠোঁট কামড়ে বলে, ভালোবাসেন না আপনি? শুভ্র আবারও হাসলো, তবে এটা তাচ্ছিল্যের বিদ্রুপের হাসি। হাসতে হাসতেই বলে, প্রথম দিনের কথা মনে আছে তো মিস? চ্যালেঞ্জ ধরেছিলেন, আপনি হয়তো জানেন না। শুভ্র হারতে শেখেনি, হারাতে শিখেছে। আপনি এত কিছু করলেন শুধুমাত্র একটা চ্যালেঞ্জ জিতার জন্য। এত কিছু? তা নয়তো কি? বাহ, চ্যালেঞ্জ জিতার জন্য কারো মন ভাঙতে আপনার বুক কাঁপলো না শুভ্র? না কাঁপেনি। অন্তত তোমার মন ভাঙার জন্য আমার বিন্দু পরিমাণও কষ্ট হয়নি, বরং আনন্দ লাগছে। তোমার মতো একটা মেয়েকে আমি ভেঙে দিলাম, জিতে গেছি আমি। আপনি চ্যালেঞ্জটা কোথায় জিতলেন বলুন তো? আসলেই কি জিতেছেন? শুভ্র ভ্রু কুচকে জিজ্ঞেস করে, মানে তুমি কি অস্বীকার করছো তোমার মনে আমার জন্য কোনো অনুভূতি নেই? ইয়েস করছি, কজ আমি দেওয়ানাকে ভালোবেসেছি, আপনাকে না। শুভ্র আবারও হাসলো, বলল, তো এখানে পার্থক্যটা কোথায়? আমি তো দেওয়ানা, আমি শুভ্র। তিথি এবার চোখ তুলে তাকায়, বলে, পার্থক্য কোথায় জানি না, তবে আপনি চিট করেছেন। একটা অন্য মানুষ সেজে আমাকে আপনার প্রতি দুর্বল হতে বাধ্য করেছেন, ভালোবাসতে বাধ্য করেছেন। আপনি আবার হাসছেন, লজ্জা করছে না? শুভ্র এবার দাঁতে দাঁত চেপে বলে, না করছে না, বরং সেদিনের কথাগুলো আমায় লজ্জায় ফেলেছিল। এত মানুষের সামনে বলেছিলে তুমি আমার প্রেমে পড়বে না, চ্যালেঞ্জ ধরেছিলে, বলেছিলে কখন আমার প্রেমে পড়বে না। আমার ইগো হার্ট করেছো, আর আমি তার শোধ নেব না। তা কি করে হয়? তিথি বুঝতে পারল সব ছিল নাটক, অভিনয়, শুধু যাতে তিথিকে আবার ভার্সিটির মানুষের সামনে অপমান করতে পারে এর জন্য। আর আজকে তাই হলো। তিথির কষ্ট হচ্ছে, অনুভব করলো এই প্রথম কোনো কিছু না পাওয়ার যন্ত্রণা পাচ্ছে। তিথি কিছু না বলে নিজের দিকে তাকিয়ে থেকে দেখে শুভ্র তাচ্ছিল্যের হাসি হাসে, বলল, আজ মুখে কথা নেই কেন? সেই দিন তো খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছিলে, আজ কেন বলছো না? তিথি আবার বলে, ওকে আমি মেনে নিলাম, আমি চ্যালেঞ্জ হেরেছি, আমি স্বীকার করছি আমি আপনার প্রতি দুর্বল। তো এবার আপনি বলুন, আপনি সত্যি আমায় ভালোবাসেন না? না বাসি না। কি যোগ্যতা আছে তোমার যে আমি তোমায় ভালোবাসবো? আছে কোনো যোগ্যতা? শুধু রূপ থাকলেই হয় না, গুণও থাকতে হয়, যা তোমার মধ্যে ছিটে ফোটাও নেই। অন্তত শুভ্রের ভালোবাসা পাওয়ার জন্য যা যা থাকা দরকার তা তোমার মধ্যে নেই।
তিথি কিছু বলল না। এতক্ষণ সবাই সবটা দেখলো বিস্ময় নিয়ে, কিন্তু কিছু বলল না। এক্স্যাক্টলি কি হয়েছে না বুঝলো সবাই এটা বুঝলো, কোনো না কোনোভাবে শুভ্র তিথির সাথে প্রেমের নাটক করেছে। তিথিও ফেসে গেছে। জিনিয়া তো ব্যাপারটা বুঝতে পেরে ঠোঁটলিয়ে হাসছে আর মজা নিচ্ছে। হুট করেই নিহা বলল, তিথি তুই কাঁদছিস? তিথি নিহার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। নিহা কি পাগল হলো নাকি? ও কাঁদবে কেন? ও তো কখনো কাঁদতেই জানে না। ও জানে ও কাঁদলে ওর ভাই কষ্ট পায়, কিন্তু পরক্ষণে অনুভব করলো ওর চোখে নোনা পানি। তারপর চোখে পানি নিয়েই মুচকে হাসে। রিয়ানকে উদ্দেশ্য করে বলে, রিয়ান আমি নাকি কাঁদছি? একটা ছবি তুলে দে তো, দেখি কাঁদলে আমায় কেমন লাগে। জীবনের প্রথম কাঁদছি, একটা স্মৃতি তো রাখতেই হয়। রিয়ানও কোনো বাক্য ব্যয় না করে ছবি তুললো, কারণ এটা অবিশ্বাস্য। তিথি যবে থেকে কথা বলতে শুরু করেছে ওকে কেউ কাঁদতে দেখেনি, ইভেন কেউ কাঁদতে দেয়নি। তিথি হচ্ছে সবার জীবন, ওকে কেউ কাঁদতে দেখলে সহ্য করতে পারে না। তিথিকে ছবি দেখতে মোবাইলটা হাতে দেয়, দেখলো পানি গড়িয়ে পড়েনি, শুধু চোখ ছলছল করছে। চোখের পানিটুকু মুছে তিথি ছবিটার দিকে তাকিয়ে বলে, ইউ আর ভেরি লাকি শুভ্র। শুভ্র অবাক হয়ে তিথির হাসির কথা শুনে বলল, লাকি? আমি লাকি হতে যাব কেন? এই যে আমি কাঁদছি তা তো আপনারই জন্য। জানেন শুভ্র, আজকে অনেক কিছু এই প্রথম হলো আমার সঙ্গে, যা আগে কখনোই হয়নি। এগুলো যে হচ্ছে তার কারণও আপনি। তুমি কাঁদছো, এতে আমি ভাগ্যবান হওয়ার সাথে কানেকশন কোথায়? তিথি এবার ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আমার এই 20 বছরের জীবনে এই প্রথম আজকে চোখের পানি আসলো। যদিও আমি কাঁদিনি, কিন্তু চোখে পানি তো এসেছে, তাও আপনার জন্য। আমি এই প্রথম কোনো চ্যালেঞ্জ হারলাম, তাও আপনার কাছে। যদিও ওটাকে হারা বলে না, হেরেও জিতা বলে। আমি এই প্রথম কোনো কিছু না পাওয়ার যন্ত্রণা অনুভব করছি, তাও আপনার জন্য। আমি এই প্রথম কোনো কিছু পাইনি, আর সেটা আপনি। এবার বলুন, এই যে এত কিছুর ফার্স্ট হলো আমার সাথে, আর তার রিজন হলেন আপনি। তো আপনি লাকি না? তিথির কথা শুনে শুভ্র কিছু বলবে, তার আগে জিনিয়া টিটকারি মেরে বলে, আহা ঢং, এমনভাবে বলছো যেন তুমি মুখ দিয়ে যা বের করো তাই পাও। হ্যাঁ পাই, আর আমার আপনার মতো এত আহামরি কিছু চাই না। আমি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি, আপনাদের মতো এত এত চাহিদা আমার নেই। অশিক্ষিতদের মতো যেখানে সেখানে মানুষকে ছোট করতে চাই না। আমি আপনার মতো ছোট লোক না। তিথির কথায় জিনিয়ার আগে ফুসলো, ওর ইচ্ছে করছে একটা চর দিতে। মনে মনে ভাবলো, শুভ্র হয়তো তিথিকে পছন্দ করে না, যদি চর দেয় শুভ্র খুশি হবে। তাহলে যেই ভাবা সেই কাজ। চর দেওয়ার জন্য হাত উঠাতে তিথি খপ করে হাত ধরে ফেললো। হাত মুচড়ে ধরে বলে, ভুলেও এই কাজ করতে যাবেন না জিনিয়া। আজ পর্যন্ত যেই কাজটা করার চেষ্টা করেছে তার হাতটা আমি একদম গলায় লাগিয়ে দিই, বুঝলেন? বলেই আরেকটু জোরে মোচড় দিয়ে ধরলো। ব্যথায় আর্তনাদ করে জিনিয়া বলে, ব্যথা পাচ্ছি, ছাড়ো বলছি হাত। তোমার সাহস তো কম না, তুমি আমার হাত ধরেছ, তোমাকে আমি একদম মেরে ফেলবো বলে দিচ্ছি। জিনিয়ার হাত ছেড়ে দাও তিথি। শুভ্রের গমগমে আওয়াজে বলা কথায় তিথি চোখমুখ কঠিন করে তেজ মেশানো কণ্ঠে বলে, আপনার কথাই ধরছি নাকি যে আপনি বললেই ছেড়ে দেব? এখানে আমার আর জিনিয়ার মধ্যে কথা হচ্ছে, আপনি কিছু না বললেই খুশি হব। তিথির কথায় শুভ্র চমকালো। যে মেয়েটা কিছুক্ষণ আগে ওর সাথে কথা বলতে গলা কাঁপছিল, সেই মেয়েটা এখন এমনভাবে কথা শুনে অবাক চোখে তাকিয়ে রইল। তিথি জিনিয়ার হাতটা ছাড়ি দিয়ে ফেলে আবারও শুভ্রের দিকে তাকালো। মুচকি এসে বলে, জানেন শুভ্র, আমি জানতাম আপনিই দেওয়ানা, আপনি আমাকে চিঠি দিচ্ছেন। তিথির কথাটা এক প্রকার বাজ পড়ার মতো শুনলো সবার কানে। নিহা, রিয়ান আজও অবাক, কই কখনো তো বলেনি এটা। ইভেন শুভ্ররও একই অবস্থা। তিথি সবার মুখের এক্সপ্রেশন দেখে শব্দ করে হাসলো। শুভ্রের চোখে চোখ রেখে বলে, হ্যাঁ আমি জানতাম এটা আপনি। খুব অবাক হচ্ছেন তাই না? ভাবছেন কিভাবে জেনেছি? এত সাবধানে সব করার পরেও কিভাবে জেনে গেলাম? আচ্ছা বলছি শুনুন, যখন আমার মনে আপনার জন্য বিন্দু পরিমাণ অনুভূতি জেগেছে, ঠিক তখনই একদিন আজই ওর নোটবুক দেখালো, যাতে আপনার করে দেওয়া একটা কোশ্চেন সলভ করা ছিল। মূলত ও মেবি কোশ্চেনটা না বুঝতে পেরেই আপনার কাছে গিয়েছিল বোঝার জন্য। সেই দিন আমার করা আনসারের সাথে আপনার আনসারটা মিলে যায় কিনা দেখার জন্য ওর নোটবুক বের করেছিলাম। তখনই ওর লেখাগুলো দেখে সন্দেহ হয়। আজই বলেছে ওর ভাই নাকি ওকে এটা সলভ করে দিয়েছে।
ভালো করে খাতার লেখাগুলোর দিকে তাকিয়ে বুঝলাম ওটা আপনি শুভ্র। তারপরেও শিওর হওয়ার জন্য সেই বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম যাতে আপনি চিঠি পাঠাতেন। সেও আপনার কথাই বলল, কিন্তু বিশ্বাস করুন অনেক ট্রাই করেছি আপনার প্রতি দুর্বল না হতে, কিন্তু হয়ে গেছি আর খুব বাজেভাবেই হলাম। আমি জানতাম আপনি অভিনয় করছেন, কিন্তু মনের কোথাও এটা বলতাম মিথ্যা না, সব সত্যি। কিন্তু একদিন শেষ হলো সব মিথ্যে। হ্যাঁ, আমি ভালোবাসি জেনেও আপনি অভিনয় করলেন, আর আপনি অভিনয় করেছেন জেনেও আমি ভালোবাসলাম। ব্যাপারটা উইয়ার্ড না? না না, উইয়ার্ড না, ফানি। আপনি আমার ফিলিংস নিয়ে খেলেছেন আর আমি আপনাকে খেলতে দিলাম। খুব মজার বিষয়, তাই না? তা বলছিলাম কি শুভ্র, আপনি মজা পেয়েছেন তো? আচ্ছা, ভালো লেগেছে আপনার আমায় কষ্ট দিতে? আনন্দ লাগছে? লাগারই কথা। কিন্তু তুই জানতি আমি শুভ্র ভাইয়ার বোন? তিথির কথার মাঝে আজি ভাঙা ভাঙা কণ্ঠে বলল কথাটি। তিথি তাকালো আজির দিকে, হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আজি এবার কেঁদেই দিল, কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস কর আমি জানতাম না ভাইয়া এমন কিছু করেছে, তাহলে আমি ওকে আটকাতাম। তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না। তিথি আজির কাছে গিয়ে সযত্নে চোখের পানি মুছে দিয়ে মুচকি হেসে বলে, আমি ভার্সিটির শুরুর দিন থেকেই জানতাম, কিন্তু কখনো কিছু বলিনি। কি জানিস তো, আমিও অনেক কিছু লুকিয়েছি, তাই ভাবছিলাম আমার যেমন একটা কারণ আছে হয়তো তোরও কারণ আছে, তাই আর কিছু জিজ্ঞেস করিনি। শুধু আমি না, নিহারিয়ানও জানে। এইবার আজির কান্নার জোর বেড়ে যায়। এইবার আর নিঃশব্দে কাঁদছে না, বরং শব্দ করে কাঁদছে। তিথি এবার ওর কান্না বন্ধ করার জন্য দুষ্টমি করে বলে, আহারে বাচ্চা মেয়েটা কিভাবে কাঁদছে দেখো। কি হয়েছে বনু, তোমায় কি চকলেট চাই? আচ্ছা আমি চকলেট দেব, তাহলে আর কাঁদবে না, ঠিক আছে? বলো। দেখো ভালো মেয়েরা কিন্তু কাঁদে না। তিথির কথায় আজ এবার নাক টেনে বলে, তুই আমার সাথে বন্ধুত্ব নষ্ট করবি না তো? হঠাৎ বন্ধুত্ব নষ্ট করতে যাব কেন? এই যে ভাইয়ার বিষয়। আর কিছু বলার আগেই তিথি ওকে থামিয়ে বলে, হুশ, তোর জায়গা তোর জন্য, তোর ভাইয়ার জায়গা তোর ভাইয়ার জন্য। তোর জায়গাটা তুই নিজে তৈরি করেছিস। এত ঠুনকো নাকি যে অন্য কারোর জন্য এটা বদলাবে? তোর জায়গা তোরই থাকবে, তবে তোর ভাইয়ের জন্য আর থাকবে না। ওকে বেব, সো চিল। উম্মা। তারপর ঘুরে শুভ্রের দিকে তাকালো, ঠোঁট এলালো। শুভ্র অবাক চোখে তাকিয়ে আছে, এখনো হজম করতে পারেনি তিথির কথাগুলো। তিথি দুটো দীর্ঘশ্বাস ফেলে বলল, এই যে শ্বাসগুলো ফেললাম এর সাথে আমি আমার কষ্টগুলোও ফেললাম। বিশ্বাস করুন শুভ্র, এই মুহূর্ত থেকে আমি আর কোনো কষ্ট পাবো না। তিথিকে ভাঙতে এসেছিলেন না? দেখবেন আপনি নিজেই ভেঙে পড়বেন। আমি মোটেও মোমের তৈরি না যে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বো, গলে যাব। আমি পাথরের তৈরি, এত সহজে ভাঙি না। আমাকে ভাঙতে হলে সোজা একদম মেরে ফেলতে হবে, তবেই আপনি আমার ভাঙা যাওয়া হাজার টুকরো দেখতে পারবেন, তার আগে না। তিথি ভাঙেও না, মচকাও না, বুঝলেন? হা, আপনার জন্য কষ্ট হচ্ছে আমার। এতক্ষণ হতবাক হয়ে তিথির কথা শুনলো, শেষের কথা শুনে ভ্রু কুচকালো শুভ্র। কুচকে রেখে বলে, আমার জন্য তোমার কষ্ট হচ্ছে মানে? নিজের ইগো আর জেদের জন্য ভুল জায়গায় প্রয়োগ করলেন, সেটা ভেবেই তো কষ্ট হচ্ছে। মানে মানে কিছু না, কিন্তু এই যে আজকের মাঝপথে আমার হাতটা ছাড়লেন, ঠিক একই পথে এসে আপনি আমাকে আবারও খুঁজবেন, আমার হাত চাইবেন, কিন্তু সেদিন আর আমাকে পাবেন না। তিথির মনে জায়গা করে নেওয়া খুব সহজ, কিন্তু একবার যদি মন থেকে উঠে যায় তাহলে আর সেই মনে জায়গা হয় না। কিছু বলল না শুভ্র, শুধু অবাক চোখে দেখছে। এই তিথিকে চেনে না সে যতই তিথি ওর সাথে ঝগড়া করুক না কেন, কখনো এমন কঠিন কথা বলেনি, কিন্তু আজকে বলল। আর তিথিও একটা কথা মনে বুঝলো না। তিথির কথা শুনে জিনিয়া অট্ট হাসিতে মেতে উঠে, হাসতে হাসতেই বলে, তোমাকে যেখানে ছেড়েছে সেখানেও আর আসবে না। তোমার মতো একটা রিক্সাওয়ালার মেয়ে ওর মতো ছেলেকে ভালোবাসতে যাবে কেন? ও আমার মতো মেয়েকে ভালোবাসবে, তাই না শুভ্র? শেষের কথাটা ন্যাকামি করে শুভ্রকে বলল। শুভ্র বিরক্ত নিয়ে মুখ ঘোরালো। তিথি সবটাই খেয়াল করে হেসে বলে, আপনার মনে হয় জিনিয়া তিথি এত বোকা? যেখানে ও জানে ওর জন্য শুভ্রের মনে কোনো অনুভূতি নেই, সেখানে ও শুধু শুধু নিজের অনুভূতি মেশাবে। হ্যাঁ ঠিক, আমি শুভ্রের প্রতি উইক, তবে জেনে বুঝেই উইক হয়েছি, সবটাই দেখে। এইবার কেউ যদি সেটা ইগো দিয়ে ঢেকে দেয় তাহলে আমার কি আছে বলুন?
যিনি এবার তাচ্ছিল্য স্বরে বলে, তোমার মতো রিক্সাওয়ালার মেয়েকে শুভ্র কখনোই ভালোবাসবে না, ও ভালোবাসবে আমাকে, দেখে নিও। আচ্ছা, তুমি শুভ্রের টাকা দেখে ওকে ফাঁসাতে চাওনি তো আবার? জিনিয়ার কথায় তিথি হালকা হাসে। আহনাফ খানের মেয়েকে কিনা টাকা নিয়ে কথা শোনাচ্ছে, ব্যাপারটা তিথির কাছে বড্ড হাসির মনে হলো, কিন্তু এখন হাসা যাবে না, তাই বলল, হ্যাঁ আপনাকে কেমন ভালোবাসে তা তো দেখতেই পাচ্ছি। আর একটা কথা, আমার আব্বু অলওয়েজ বলে টাকা আসবে যাবে, কিন্তু নিশ্চিতভাবে এটা বলতে পারবো না টাকা কখনো চিরস্থায়ী থাকবে। আজ আছে কাল নাও থাকতে পারে, আবার আজ নেই কাল হবে। তাই সবসময় টাকা থেকে মানুষকে বেশি প্রাধান্য দেবে। মনে রাখবে, টাকা দিয়ে তুমি সব পেলেও সত্যিকারের সুখ, শান্তি, বন্ধুত্ব আর ভালোবাসা পাবে না। আর আমি সেটা খুব ভালো করে মেনে চলি। মধ্যবিত্তদের নিজের বুঝ দেওয়ার জন্য কথা আর কি। জিনিয়ার কথায় তিথি কিছু বলবে তার আগে শুভ্র শান্ত স্বরে বলে ওঠে, তুমি কি যেন বললে? তোমার কষ্ট শেষ, তুমি আর কষ্ট পাবে না। আমাকে অন্য কারোর সাথে দেখলেও না, মানতে পারবে আমাকে অন্য কারোর সাথে কষ্ট হবে না? শুভ্রের কথায় তিথি শুভ্রের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে শান্তভাবে বলে, না হবে না। হুমায়ুন আহমেদের একটা কথা আছে জানেন, শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের এই জীবন, এত মায়া করলে চলবে না। জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা ছুঁড়ে ফেলার সাহস রাখতে হবে। যদিও আমার এতে অপ্রাপ্তি নেই, থাকার মতো শুধুই আপনি। কিন্তু জানেন কি, আমার না এই ছুঁড়ে ফেলার সাহসটা খুব আছে। জান ফেলে দিলাম আপনাকে, জাহার নামে যান আপনি, আই ডোন্ট কেয়ার। পারবে সত্যি অন্য কারোর সঙ্গে মেনে নেবে? অবশ্যই পারবো। আরেকটা কথা আছে জানেন, তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে ভালো না বাসে, তাহলে যে তোমায় ভালোবাসে তুমি তাকে ভালোবাসতে শেখো। আপনি আমাকে ভালো না বাসলেও আমাকে ভালোবাসার মানুষের অভাব নেই শুভ্র। ইউ মন টু সে, আপনি যা বলবেন তাই বলছি। ইউ নো হোয়াট শুভ্র, আপনি নিজেকে যতটা চালাক ভাবেন আমি তার থেকেও বেশি চালাক। আর আমাকে আপনি যতটা বোকা ভাবলেন আপনি তার থেকেও বেশি বোকা। বুদ্ধি হাঁটুতে রাখবেন না প্লিজ, ওটা মাথায় রাখার জায়গা রাখেন, তাহলে মাঝে মাঝে কাজে লাগাতে পারেন। তিথির কথায় শুভ্র কিছু বলতে যাবে তার আগে হুট করে তিথি মেইন রাস্তার দিকে ছুটে গেল। এই পাশ থেকে গাড়ি আসছে, অথচ ও ছুটছে। সবাই অবাক হলো, এভাবে দৌড় দিল কেন? কিছু বোঝার আগে দেখলো তিথি যখন ছুটছে একটা ট্রাক এসে ওকে ধাক্কা মারে। নিহা আর রিয়ান চিৎকার করে ওঠে, তিথি! সবাই ছুটলো সেই দিকে, শুধু শুভ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ব্যাপারটা বোধগম্য হতে সময় লাগলো। যখন বুঝলো তিথির অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই ছুটলো সেই দিকে। বুড়োতে আজকে জানবি ইরনা দুজনের একজনও নেই। এদিকে তাদের আজকে একটা মিশনে যেতে হবে। আজকের কিছু ড্রাগস পাচারকারীদের লোকেশন ট্র্যাক করেছে, প্রায় কয়েক কোটি টাকার ড্রাগস। সবাই যে একটা মিটিং ফিক্সড করবে, কিভাবে করবে তারও উপায় নেই। টিমের মেন সদস্যই তো নেই। আবিদ বিরক্তিতে চোখমুখ কুঁচকে বলে, ইরনা না হয় আসতে পারছে না, ও ওর ভার্সিটিতে, কিন্তু জানবি কোথায় স্যার? ও থাকলে তো প্ল্যানটা করে ফেলা যেত। ইরনাকে জানিয়ে দিলে ও ঠিক বুঝে নিত কখন কি করব। কিন্তু জানবিকে তো হাতে কলমে বোঝাতে হবে। আবিদের কথা এসপি বলে, জানবি নাকি আজকে একটা ফ্যামিলি প্রোগ্রামে আছে। ও ওখানে থেকে 12টার মধ্যে চলে আসার কথা ছিল, এখনই আসেনি কেন বুঝতে পারছি না। খবর তো জানালাম এই বিষয়ে, দেখি কখন আসে। বলতে বলতেই জানবি হাজির। সবাইকে উদ্দেশ্য করে বলে, সরি, আসলে একটু সমস্যার কারণে লেট হয়ে গেছে। আর ইরনাকে কল করেছিলাম, বলল এখনও নাকি আসতে পারবে না, একটু ঝামেলায় পড়েছে। তাই আর আমি প্ল্যানটা করে নেই, ও বিকেলে আসবে তখন জেনে নেবে। জানবি একদমে কথাগুলো বলতেই আরশিয়া ভ্রুকুচকে জিজ্ঞেস করে, ইরনার আবার কি ঝামেলা হলো? ওর ভার্সিটিতে কিছু সমস্যা হয়েছে আই থিঙ্ক। তেমন কিছুই বলেনি, বলল পরে এসে বলবে নাকি। এসপি বলেন, আচ্ছা তাহলে আমরা এবার মেইন টপিকে আসি। ফাইয়াজ বলে, ওকে স্যার। জানবি বলল, ডিলটা এক্স্যাক্টলি কোথায়? নীলিমা বলল, সদরঘাটের কাছাকাছি কোথাও হবে, কজ ডিলটা নাকি নৌপথে করতে চাইছে। এসপি বলল, ব্যাটারা নিজেদের চালাক মনে করে, ভাবছে নৌপথে ধরা টাফ হবে আর ওদের কোনো অসুবিধা হবে না, পালাবে। আবির দুঃখী মন করে বলে, ইরনাকে মিস করেছি, ও থাকলে সুন্দর একটা সাজেশন দিয়ে দিত, সন্ত্রাসীদের ধরাও সহজ হয়ে যেত। আজকে কেন ওর ভার্সিটিতে ঝামেলা হতে গেল? দুর্বল লাগে না? আবিদের কথায় সবার ওর দিকে চোখ ছোট ছোট করে তাকায়। এসপি গম্ভীর মুখে বলে, আমি এখানে আছি, তোমার হচ্ছে না, আবার ইরনাকেও চাচ্ছ?
তোমরা কি আমার থেকে ইরনাকে বেশি বুদ্ধিমতী আর যোগ্য মনে করো? আমি এত বছর ধরে সিআইডিতে আছি, তোমরা আমার উপর ভরসা নেই? এসপির কথায় এমন গভীর স্বর শুনে আবিদ একটু ঘাবড়ে যায়, আমতামতা শুরু করে। এসপি হো হো করে হেসে দেয়, ওনার সাথে বাকি সবাই হাসিতে চোখ দেয়। আবিদ বোকার মতো সবার মুখ চাওয়াচাওয়ি করছে। এসপি এবার হাসি বন্ধ করে বলে, তোমার মুখটা যা দেখার হয়েছে না, হ্যাঁ এটা ঠিক, আমি বহু বছর ধরে সিআইডিতে আছি, কিন্তু আমার বেশি অ্যাচিভমেন্ট ইন্নার আসার পরেই হয়েছে। ও একটা বুদ্ধির খনি, যার মধ্যে একটা স্পিরিট আছে, যে খুব সুন্দর করে সব সামলাতে পারে। আবিদ এবার একটু স্বস্তি পেল, আটকানো দমটুকু ছেড়ে বলে, স্যার ভয় পাইয়ে দিয়েছিলেন, আমি তো ভেবেছিলাম আপনি রেগে গেছেন। এসপি মুচকি হেসে বলে, রাগ করতে যাব কেন জানো, মেয়েটাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই ওকে আমার অন্যরকম লেগেছে। সিআইডিতে এসেছো, জানোই তো কি কি করতে হয়। এত কম্পিটিশনে অনেকেই ভয় পেয়ে যায়, নার্ভাস থেকে, কিন্তু ওর মধ্যে তেমন কিছুই দেখিনি, না ভয় পেয়েছে আর না নার্ভাস ছিল। দেখে মনে হচ্ছিল ও জানে এসব হবে ওর উপর, নিজের উপর কনফিডেন্স আছে, ও পারবে। আর কি সুন্দর করে পেরেও গেল। সেই দিন ডিসাইড করি ওকে আমি আমার টিমে রাখবো, আর রেখে দিলাম। তার পরবর্তীতে কি পেলাম, তার পরিবর্তে কি পেলাম, লাস্ট 1.5 বছরে তো তোমরা দেখলেই। আগে আমাদের আনসলভ কেস দুটো থাকলো, একটা থাকলো 1.5 বছরে, কিন্তু একটাও নেই। সম্পূর্ণ ক্রেডিট তো ইরনারই। কথাগুলো বলে মুচকি হাসলো এসপি। বাকি সবাই তাতে যোগ দিল, তারাও জানে ইরনাকে পেয়ে তারা কত লাভবান। এইবার এসপি তাড়াহুড়ো করে বলে, অনেক করেছি গল্প, এইবার প্ল্যানে আসা যাক। আরশিয়া, সদরঘাটের ওইদিকের ম্যাপটা দেখি কোন দিক দিয়ে কি করা যায়। আরশিয়া উঠে গেল ম্যাপ আনতে, তারপর প্ল্যান করতে শুরু করলো কিভাবে কি করা যায়। নিহা রিয়ান তিথিকে খুঁজছে কিন্তু পাচ্ছে না, ওরা এবার কেঁদেই দিল, কাছে আর তিথিকে ডাকছে। তখনই শুভ্র দৌড়ে এলো ওখানে। নিহা গিয়ে বলে, আজকে তিথির যদি কিছু হয় শুভ্র ভাইয়া, তাহলে আমি আপনাকে জাস্ট মেরে ফেলবো বলে দিচ্ছি। আপনি জানেন না ও আমাদের জন্য কি, ওর কিছু হলে সব ধ্বংস করে দেব সব। শুভ্র হতভাগ, কি থেকে কি হয়ে গেল, কেন হলো সব মাথার ওপর দিয়ে গেল। আচ্ছা তিথি কই? ওরা তো দেখলো ওকে ট্রাক ধাক্কা দিল, তাহলে কই গেল? আচ্ছা কোথাও দেখা যাচ্ছে না কেন? শুভ্রের চোখে এবার নোনা পানি আসে। ও তিথির জন্য কষ্ট হচ্ছে, ও খুব করে বুঝতে পারছে ও কিছু হারানোর কষ্ট পাচ্ছে, কিন্তু কেন হচ্ছে? ও তো তিথিকে ভালোবাসেনি, তাহলে ওর কেন কষ্ট হবে? আচ্ছা তিথি কি তার দেওয়া কষ্টটা মেনে নিতে পারেনি বলে এমনটা করেছে? কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না, তাহলে কেন হলো? তিথিকে খুঁজতে হবে, কোথায় ও? পাশে তাকিয়ে দেখে সবাই ওর দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলো তিথির এমন হওয়ার জন্য সবাই ওকে দোষী ভাবছে, কিন্তু শুভ্র তো চায়নি এমন কিছু হোক। এসবের মাঝে নিহার মোবাইলে কল এলো। নিহা কাঁপা কাঁপা হাতে মোবাইলটা চেক করলো, তাতেই শকড। তিথি কল করেছে। আনন্দিত গলায় আটকে আসে, তাও কোনো রকমে বলে, তিথি। নিহার বলতেই সবাই নিহার মোবাইলের দিকে তাকায়, দেখে তিথি দিয়ে সেভ করা একটা নাম্বার থেকে কল এসেছে। সবার মুখে হাসি, চিন্তা ফুটে ওঠে। তিথি কোথায়? কল দিল কেন? ও ঠিক আছে তো? রিয়ান চোখমুখ মুছে নিহাকে বলে, কলটা রিসিভ করে স্পিকারে দে। নিহা তাই করে। রিসিভ হতেই ওপাশ থেকে তিথি রাশভারী কণ্ঠ শুনতে পেল, কি সমস্যা? এইভাবে রাস্তায় দাঁড়িয়ে মরা কান্না কাঁদছিস কেন? সবাই স্বস্তি পায়, যাক তিথি ঠিক আছে। শুভ্ররও মনে হচ্ছে বুক থেকে একটা পাথর নেমে গেল। নিহা কান্না করতে করতে বলে, তুই কোথায়? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? তিথি অবাক হলো, ওর কি হবে? অবাক কণ্ঠে বলে, আমার আবার কি হবে? এইবার রিয়ান বলে, আমরা যে দেখলাম তোকে ট্রাক ধাক্কা মারলো। এই তোদের মাথা ঠিক আছে? কি যাতা বলছিস? রাস্তার উল্টো দিকে তাকা, আমি এখানে আছি, গাড়ির জন্য রোড ক্রস করতে পারছি না। তিথির কথায় সবাই তাকালো, দেখলো তিথি দাঁড়িয়ে আছে। নিহা আজি রিয়ান যেতে চাইলেই তিথি ধমকে বলে, একদম এক পাও নড়বি না। গাড়ি চোখে দেখোস না তোরা? এইভাবে গরুর মতো ছুটছিস কেন? যেখানে আছিস সেখানেই দাঁড়া, আমি আসছি। বলি কল কেটে রাস্তার গাড়ি দেখে রোড ক্রস করলো। তিথি আসতেই নিহা আজি রিয়ান ওকে জড়িয়ে ধরে। ইরা নাদিয়াও জড়িয়ে ধরলো। সাজিদ সাফওয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু শুভ্র তাকিয়ে আছে তিথির হাতের দিকে। ও একটা ছেলেকে ধরে দাঁড়িয়ে আছে। ছেলেটা কেমন অগোছালো, মাথা নিচু করে তিথির পাশে দাঁড়িয়ে আছে। সাজিদ শুভ্রকে এমন অন্যমনস্ক হয়ে তিথির হাতের দিকে তাকিয়ে থাকতে দেখে সেদিকে তাকায়। ছেলেটিকে লক্ষ্য করে ভ্রুকুচকে বলে,
ছেলেটি কে তিথি? সাজিদের কথায় এতক্ষণে সবার নজর পড়ে ছেলেটির দিকে। তিথিকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে কেউ সাথে আছে খেয়াল করেনি। নিহারিয়ান ছেলেটির দিকে তাকিয়ে অবাক স্বরে বলে, নীলাদ্রি ভাইয়া। ছেলেটা এবার মুখ তুলে তাকায়, তারপর আবার মাথা নামিয়ে নেয়। তিথি কিছু না বলে সামনের দিকে এগিয়ে যায়। একটা দোকানের সামনে থেকে টুল নিয়ে গম্ভীর গলায় বলে, রিয়ান পানি আন, আর নেহা টিস্যু বের করে আমাকে দে। রিয়ান গেল পানি আনতে। নেহা টিস্যুর পকেট থেকে বের করে হাতে দিল। তিথি একটা টিস্যু দিয়ে নিজের চোখ মুখ মুছে। রিয়ান পানি আনতে এসে গম্ভীর গলায় বজায় রেখে বলে, নীলাদ্রি ভাইয়া তাকাও আমার দিকে। ছেলেটি মাথা তুলে তাকায়। তিথি পানির বোতলটা এগিয়ে দিয়ে বলে, এই নাও, চোখে মুখে পানি দাও আর একটু খাও। ছেলেটা হাত বাড়ালো না, ছলো ছলো চোখে তাকিয়ে আছে তিথির দিকে। তিথি ধমক দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি বলছি শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি করো, তারপর তোমার সাথে আমি হিসাব নিকাশ করছি, কুইক। ছেলেটা এবার শুনলো তিথির কথা। বোতল থেকে কিছু পানি নিয়ে চোখ মুখ ছিটিয়ে দেয়, কিছুটা পানি খেলো। সবাই শুধু তিথি আর ছেলেটার কাহিনী দেখছে। কিছু হলো আন্দাজ করতে পারলো তিথি তখন এর জন্যই এভাবে ছুটেছে, কিন্তু ছেলেটা তিথির কি হয় সেটা বুঝলো না। তিথি পানির বোতল নিয়ে টিস্যু এগিয়ে দেয়, নীলাদ্রি দিল। নীলাদ্রি চোখ মুখ মুছে। এইবার তিথি বলে, এইবার বলো কি হয়েছে তোমার? এইভাবে বদ্ধ উম্মাদের মতো রাস্তায় হাঁটছিলে কেন তুমি জানো? আর একটু এদিক সেদিক হলেই তোমাকে নিয়ে এখন আমার হসপিটালে যেতে হতো। বাঁচবে কিনা সন্দেহ। চোখ মুখের এই অবস্থা কেন? তিথি এত প্রশ্নের উত্তর পেল না, উল্টো নীলাদ্রি কেঁদে দিল। তিথি হতবাক হয়ে সবার দিকে তাকায়, ছেলেটা কাছে কেন? তিথি এবার নীলাদ্রির সামনে বসে, মাথাটা সযত্ন তুলে ধরে, চোখের পানি মুছে নরম স্বরে বলে, আরে কাঁদছো কেন? আচ্ছা সরি, তোমাকে বকা উচিত হয়নি আমার। এইবার বলো কি হয়েছে? এইবার নীলাদ্রি কান্না বন্ধ করে ভাঙা ভাঙা স্বরে বলে, নীলা। ভ্রু কুচকায় তিথি। নীলা মানে? নীলা তো নীলাদ্রির গার্লফ্রেন্ড। ওর কি হলো আবার? তিথি চোখ তুলে নিহারিয়ানের দিকে তাকায়। তারাও অবাক চাহনিতে তাকিয়ে আছে। তিথি বলে, নীলার কি হয়েছে? ওর বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে বলে কাঁদতে লাগে নীলাদ্রি। তিথি নিহারিয়ান একসাথে অবাক কণ্ঠে বলে, হোয়াট? হ্যাঁ, ওর বাবা ওর বিয়ে দিচ্ছে। মানেটা কি? আর তুমি কিছু না বলে মাঝ রাস্তায় সুইসাইড করার জন্য হাঁটছো? ওর বাবাকে কিছু বলনি? বলেছি, কিন্তু ওর বাবা আমার কাছে মেয়ে দেবে না। কেন দেবে না? আমি অনাথ, আমার পরিবার নেই, আমার কোনো চাকরি নেই। উনি এমন ভবিষ্যৎহীন ছেলের হাতে তার মেয়েকে তুলে দেবে না। তিথি কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকালো নীলাদ্রির দিকে। ছেলেটার কি অবস্থা করেছে নিজের, এরা কি বলবে বুঝতে পারে না। নেহাকে জিজ্ঞেস করলে ব্যাপারটা। নেহা সবটা জানায়। আসলে ছেলেটা হচ্ছে নীলাদ্রি। তিথির বাবা যে অনাথ আশ্রম করেছে সেখানেই থাকতো, কেউ নেই ওর। কিন্তু ছেলেটা খুব ব্রাইট স্টুডেন্ট। তিথির বাপি খালামণির হাজবেন্ড ছেলেটাকে পেয়েছিল রাস্তায় অজ্ঞান অবস্থায়। তখন হয়তো ওর 7 থেকে 8 বছর হবে। তারপর হসপিটালে ভর্তি করার জন্য জানতে পারে ছেলেটার কেউ নেই, অনাথ, তাই ওকে অনাথ আশ্রমে রাখে। তিথি নিহার রিয়ান ওই আশ্রমে যেত। তিথির জন্মদিনে আবার এমনও মাঝে মাঝেও যেত। তখন থেকেই ওদের সাথে নীলাদ্রির ভালো সম্পর্ক। নীলাদ্রি ছেলেটা দেখতে মাশাল্লাহ, তবে নীলাদ্রি জানে না তিথি নিহার রিয়ান আসলে কে। কিন্তু এতটুকু জানে ওরা খুব ভালো ফ্যামিলির সন্তান, সবাই সবটা বুঝে। শুধু তিথির বাবার অনাথ আশ্রমের ব্যাপারটা ছাড়া নিহা সবটা বলল। আবার তাকালো তিথি ও নীলাদ্রির দিকে। তিথি শান্তস্বরে বলে, তুমি অনাথ কবে থেকে? তিথির কথায় সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তিথির দিকে। নীলাদ্রি অবাক স্বরে বলে, মানে তুই জানিস না আমি যে অনাথ? অনাথ না হলে আমি অনাথ আশ্রমে কী করে থাকতাম? তা বলছি কি নীলাদ্রি ভাইয়া, তিথি, নিহা আর রিয়ান মূল্য কবে? এইবার নীলাদ্রি হকচকিয়ে উঠে বলে, মানে? তিথি এবার রেগে যায়। নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে মৃদু চিৎকার করে বলে, কি মানে করছো? এত কিছু যে হলো একবারও বলেছো আমাদের কাউকে? অবশ্য বলবে কেন, আমরা তো তোমার কেউ না। সেই ছোটবেলা থেকে তোমরাকে আমরা বন্ধু ভাবি। আজকে 14-15 বছর হলো আমরা ফ্রেন্ড। আমরা অলওয়েজ বলি আমরা তোমার বন্ধু, সাথে ভাই বোনও। যে কোনো সমস্যায় পড়লে বলবে। তুমি কি করলে? সুইসাইড করার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লে। তিথির চেঁচানোতে সবাই অবাক হয়। একটা বাইরের ছেলের জন্য ও এরকম করছে? নীলাদ্রি শুকনো ঢোক গিলে বলে, আপ রেগে যাচ্ছিস কেন? কিছুই তো হয়নি। হয়নি তো হবে কি? আমি যদি না দেখতাম তাহলে কি হতো? আবার তুই বকছিস আমায়? তাহলে কি তোমার মাথায় নিয়ে নাচা উচিত আমার? নীলার বাবা যখন বলল তোমার কেউ নেই, তখন তুমি বলতে পারলে না
তোমার তিনটা অনার্স পড়া দামড়া দামড়া ভাই বোন আছে। নীলাদ্রি আবারও শুকনো ঢোক গেলে বুঝলো তিথি ভীষণ রেগে আছে। ভীতু দৃষ্টিতে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে তিথি হাত উঁচিয়ে বলে, থাক, সময় মতো যখন তোমার মুখে কিছু বের হয়নি এখন আর বলার দরকার নেই। শুধু আমার কিছু প্রশ্নের উত্তর দাও। কী প্রশ্ন? কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেবেচিন্তে উত্তর দেবে, ওকে? নীলাদ্রি ভয়ে ভয়ে বলে, ওকে। তিথি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আমি যদি নীলাকে এনে দেই তাহলে ওকে সারা জীবন আগলে রাখতে পারবে? তিথির কথায় সবাই চমকালো, শুধু নিহারিয়ান বাদে। ওরা স্বাভাবিকভাবেই উত্তরের আশায় নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। নীলাদ্রি হতবাক হয়ে বলে, তুই কিভাবে এনে দিবি? কোনো রকম পাল্টা প্রশ্ন নয়, শুধু আমার প্রশ্নের উত্তর দেবে। রাখতে পারবে কি পারবে না? পারবো। নীলাকে তোমার হাতে তুলে দেওয়ার পর কখনো আমার এটা মনে হবে যে মেয়েটা জীবন আমি নিজ হাতে নষ্ট করেছি? না, মনে হবে না। নীলা নিজের করে মানতে হবে ও তোমার সাথে সুখী নয়। আমি অভিযোগ করার কোনো এসকেপই রাখবো না। বিয়ে করতে পারবে কালকে? এইবার নীলাদ্রি আর উত্তর দেয় না। ও কিভাবে বিয়ে করবে? ওর কোনো চাকরি নেই। বিয়ে করে মেয়েটাকে খাওয়াবে কি? রাখবে কোথায়? ও তো মেসে থেকে পড়ে। নীলাদ্রিকে চুপ থাকতে দেখে তিথি বলে, কি হলো, কথা বলছো না কেন? নীলাদ্রি একটু সাহস জুগিয়ে মিনমিন করে বলে, আমি তো মেসে থেকে পড়ি, চাকরিও নেই। ওকে রাখবো কোথায়, খাওয়াবো কি? নিজে টিউশনি করে চলি। তিথি ধমকে বলে, তোমাকে আমি সেটা ভাবতে বলিনি, তুমি শুধু আমার কোশ্চেনের আনসার দাও। নীলাদ্রি আস্তে করে বলে, পারবো বিয়ে করতে। তিথির কথার কোনো মানে ইরারা বুঝতে পারলো না, শুধু বুঝলো এই মেয়ে কিছু একটা গোলমাল করবে। তিথি আবার নীলাদ্রিকে বলে, নীলাকে তো অনলাইনে পাইনি আজকে কদিন, মোবাইল কি অন? নীলা তিথির স্কুল ফ্রেন্ড, না অফ। তাহলে ওর সাথে কথা বললে কিভাবে? ওর বাবা আর ভাইয়ের নাম্বার আছে আমার কাছে। ওর ভাই আমাকে কল করে শাসিয়েছে আর বাবা কল করে ডেকে অপমান করেছে। বলতে বলতে নীলাদ্রির মুখটা আবার অন্ধকারে ছেয়ে যায়। তিথি তা দেখে পুনরায় বলে, আগে নিলয়ের ফোন নাম্বারটা দাও, তারপর নিলয়ের বাবার ফোন নাম্বারটা বের করে রেখো। তিথির কথায় চমকালো নীলাদ্রি। নিলয়? নিলয় তো তিথির ভাই, তিথিকে চেনে কিভাবে? ও যতদূর মনে পড়ছে কখনো তো নীলার ভাইয়ের সম্পর্কে কিছু বলেনি। তাহলে? নীলাদ্রিকে এমন ভাবনার জগতে দেখে তিথি হাত নাড়িয়ে বলে, কি হলো, কোথায় হারিয়ে গেছো? নাম্বার দাও। তুই নিলয়কে চিনিস কিভাবে? তিথি স্বাভাবিকভাবেই বলে, কিভাবে আবার? যেভাবে রাস্তায় মেয়েদের ডিস্টার্ব করে প্রত্যেকটা ছেলেকে চিনি সেইভাবেই। তিথি স্বাভাবিকভাবে বলা কথাটা অস্বাভাবিক ঠেকলো নীলাদ্রির কাছে। শুকনো ঢোক গিলে বলে, তুই ওকে পিটিয়েছিস? তিথি আবারও স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ তো। এবার আবার জিজ্ঞেস করার কি আছে? জানোই তো এটা। হাত ভেঙে দিয়েছি, 3 মাস গলায় হাত নিয়ে ঘুরেছে। মেরেছিলি কেন? দুটো রিজন। এক, আমার অন্যায় হাত দিয়েছিল। 2, ওই দিন একটু মাথা গরম ছিল তাই ওর উপর রাগ ছাড়লাম। তবে শুনেছি ছেলেটা ভালো ছিল, অনার্সে ভর্তি করিয়েছে, কিন্তু ভার্সিটিতে বাজে সঙ্গ পেয়ে খারাপ হয়ে গেছে। যাক, বাদ দাও এসব, নাম্বার দাও কুইক। নীলাদ্রি আর কিছু না বলে নাম্বার দিল। তিথি কল করলো। রিসিভ হতেই ওপাশ থেকে একটা বিরক্তিকর কণ্ঠ শোনা যায়। নীলয় ফোন রিসিভ করে বলে, এই কে রে, আমার ঘুমের 12টা বাজিয়েছিস? তিথি ঘাড় কাত করে মুচকি হাসে। নীলাদ্রির পাশে বসে গভীর গলায় বলে, তেমন কেউ নয়, কিন্তু আবার অনেকেই। নীলাদ্রি চিনল তিথির কণ্ঠ, ভয় পেল। এই মেয়ে আবার কি চায় ওর কাছে? ভয়ে তোতলানো কণ্ঠে বলে, তো তুমি, মানে আপনি? তিথি হালকা হাসে, বলে, আরে বা, চিনে ফেললে? আমি তো ভেবেছিলাম নতুন করে পরিচয় দিতে হবে। যাক, চিনে গেছো, আমাকে আর কষ্ট করে পরিচয় দিতে হবে না। তিথির কথায় নিলয় ঘামতে শুরু করে। নীলাদ্রি বলল, ফোন স্পিকারে দিতে। তিথি দিল। ওপাশ থেকে শোনা গেল আবারও কাঁপা কণ্ঠ, কেন ফোন করেছেন? এইবার বাজখাই কণ্ঠে তিথি বলল, আমার ভাইকে কি বলেছিস? তিথির এমন কণ্ঠে কেঁপে উঠল নিলয়, বলল, কোন ভাই? আমি তো আপনার ভাইকে চিনি না। নীলাদ্রিকে চিনিস না? নীলাদ্রির নামটা শোনা মাত্র নিলয়ের কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। চেঁচিয়ে বলে, নীলাদ্রি যে আমার বোনের সাথে সম্পর্ক তৈরি করেছে, ওই কুত্তা জিব্বা হারাতে চাস? তিথির কথায় ভয় ফেলে দমে গেল নিলয়। বলল, আমি কি আপনাকে ভয় পাই নাকি? নিলয়ের কথায় তিথি শব্দ করে হাসে, বলে, গলাসার বলে দিচ্ছে, ভয় পাচ্ছিস না কি পাচ্ছিস? দেখ ভাই, মাথা খারাপ করিস না। একবার 3 মাস হাত গলায় ঝুলেছে, এইবার আর সাথে থাকবে না। অ্যান্ড সাথে অ্যাড হবে জিহ্বা, বুঝলি? তিথির এমন হুমকি শুনে ভয় পেল নিলয়।
ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে বলে, আপনার কি চাই আমার কাছে এখন? বাহ, এই তো পথে এসেছিস। নীলার সাথে কথা বলতে চাই আমি, ওকে ফোনটা দে। নীলার সাথে কথা বলা যাবে না। তুই কি চাস তোর বাসায় গিয়ে একটা হাঙ্গামা করে নীলাকে উঠিয়ে নিয়ে আসি? তিথির গলায় ঠান্ডা হুমকি শুনে আবারও ঘাবড়ে গেল নিলয়। আমতা আমতা করে বলে, কিন্তু নীলাকে তো এখন দেওয়া যাবে না, ও বাসায় নেই। শুক্রবারে ওর বিয়ে, তাই মার্কেটে গেছে ওর শ্বশুরবাড়ির লোকদের সাথে। নীলার কথা স্বর বলে দিচ্ছে ও মিথ্যা বলছে। এইদিকে নীলার বিয়ের কথা শুনে নীলাদ্রি ছলো ছলো চোখে তিথির দিকে তাকায়। বাকিরা সবাই শুধু চুপচাপ দেখছে কি হচ্ছে। তিথি মৃদু হেসে বলে, আচ্ছা তাহলে বল কোন মার্কেটে আছে, আমি যাব সেখানে। দেখ ভাই, তোর বোনের জন্য আমার ভাই সুইসাইড করার চেষ্টা করছে। আমি ঠিক সময় না দেখলে আজকে এখন ওকে আমার হসপিটালে ওটির সামনে নয়তো মর্গের সামনে দেখতে হতো। বিশ্বাস কর, ওর কিছু হওয়া মানে তোর বাপ ছেলে মেয়ে তিনজনকেই গুম হয়ে যাওয়া। তোর মা অবশ্য ভালো, তাই ওনাকে কিছু করব না। তাই ভালোই ভালোই বলছি, ওকে ফোনটা দে। আমাকে তোর বাড়িতে যেতে বাধ্য করিস না, তাহলে শেষ রক্ষা হবে না বলে মনে হচ্ছে। এইবার আর কিছু বলো না। চুপচাপ নীলার কাছে ফোন দিয়ে বলে, তোর কল, দেখ কি বলে। নীলা অবাক হয়, ওর ফোন তো এরাই আটকে রেখেছে, এখন আবার নিজেই ফোন দিচ্ছে কথা বলার জন্য। অবাক হয়ে বলে, হ্যালো কে? তিথি শান্তস্বরে বলে, তোর জন্য আমার ভাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে মরার জন্য, আর তুই বিয়ে করছিস। নীলা বুঝলো এটা তিথি। নীলাদ্রির কথাটা বোধগম্য হতেই বিচলিত হয়ে বলে, নীলাদ্রি ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? কথা বলছিস না কেন? তিথি নীলার প্রশ্ন পুরোপুরি অ্যাভয়েড করে নীলাকে পাল্টা প্রশ্ন করে, তুই নীলাদ্রি ভাইকে ভালোবাসিস? নীলা অবাক হলো, চমকালো, তারপর নিজেকে সামলায়, কারণ ও ভালোবাসে নীলাদ্রিকে। এখন যদি কেউ ওদের হেল্প করতে পারে তাহলে সেটা তিথি। একবার নীলয়ের দিকে আর চোখে তাকিয়ে বলে, হ্যাঁ বাসি। বিয়ে করতে পারবি কালকে? হ্যাঁ পারবো, কিন্তু কিভাবে? কিভাবে কি হবে সেটা আমি বুঝে নেব। তুই জাস্ট এতটুকুই বল, তুই আসলে বিয়ে করবি তো? ভেবে বল। ভাইয়ার কিন্তু চাকরি নেই, বাসাও নেই। তুই আসবি ওর কাছে? হ্যাঁ আমি যাব। আমার কাছে সব কিছুর ঊর্ধ্বেও ওকে চাই আমি। এইবার তিথির মুখে মৃদু হাসি ফুটল, দুষ্টুমি কণ্ঠে বলে, নিজেকে প্রিপেয়ার্ড করে নিস, একটা ঝড় উঠবে আর তুই উড়ে এসে নীলাদ্রির কোলে পড়বি। তিথির কথায় একটু লজ্জা পেল নীলা। কোনো রকমে বাই বলে নিলয়কে ফোন দিয়ে দিল। নিলয় অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নীলার বলা কথাগুলোই শুনেছে, তিথিরগুলো নয়। কিন্তু কিছু বলার সাহস হয়নি। তিথি এবার নিলয়কে বলল, আমি কোনো রকম ঝামেলা ছাড়াই নীলাকে নিয়ে আসতে চাই। তোর বাপকে বোঝা, দেখ কি বলে। সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম। আর হ্যাঁ, বলেও নীলাকে ওখান থেকে সরানোর চিন্তা মাথায় আনিস না। পাতাল থেকে হলেও আমি ওকে বের করে আনবো, মাইন্ড ইট। বাই বলে কল কাটলো। নীলা যে খুশি হয়ে তিথিকে জড়িয়ে ধরতে গেলেই তিথি একটু সরে গিয়ে দুষ্টুমি করে বলে, আমি নীলা নই, আমি তিথি। সুইট চা, কিউট চা, নান্নান চা, ফেরারি তিথি। তুমি একটু ধৈর্য ধরো, কালকে নিজের বিয়ে করা বউকে জড়িয়ে ধরো। নীলাজি একটু লজ্জায় পড়ে গেল, গায়ে না মেখে তিথিকে হালকা করে জড়িয়ে ধরে বলে, বউকে তো ধরবই, সেটা তুই না বললো, কিন্তু বোনকে তো না ধরলেই নয়। সে যে আমার বহুদিনের সাধনার সমাপ্তি ঘটাতে চাচ্ছে। তিথি মুচকি হেসে নীলাদ্রির পিঠে এক হাত রেখে হাত বোলায়। তারপর নীলাদ্রিকে ছেড়ে দিয়ে নীলার বাবার ফোন নাম্বার নিয়ে উঠে গেল সবার থেকে একটু দূরে। এটা নেহাকে ডাকলো, বলল, তিথির কি মাথা খারাপ হয়ে গেছে? ও কিভাবে একটা মেয়েকে এভাবে নিয়ে আসবে? নেহা মুচকি হাসে। কিছু দূরে দাঁড়িয়ে থাকা তিথিকে ইশারা করে বলে, ও পারে না এমন কাজ খুব কম আছে ইরা আপু। ও যেহেতু বলেছে নীলাকে আনবে মানে আনবেই, দেখো এরপর কি কি হয়। নাদিয়া বলে, তুই এত শিওর কিভাবে হচ্ছিস যে ও পারবে? তিথিকে সেই ছোট থেকে চিনি নাদিয়া আপু, ভীষণ জেদি আর রাগী একটা মেয়ে। একবার যেটা মুখ দিয়ে বের করে সেটা করেই ছাড়ে, বাই হোক অর বুক। ও এত রাগী আর জেদি কখনোই তো রাখতে দেখি না। সেটা ওর বিশেষ ক্ষমতা, বুঝলে? নিজের রাগ জেদ কন্ট্রোল করার জন্য একটা বিশেষ গুণ আল্লাহ ওকে দিয়েছে, সাথে ধৈর্য তো আছেই। তবে একবার ধৈর্য হারিয়ে রেগে গেলে ওকে সামলানো খুব টাফ হয়ে পড়ে। নীলা কথাগুলো বলতে বলতে তাকালো সূর্যের দিকে। শুভ্র অবাক হয়ে তিথির কার্যক্রম দেখছে। নেহা একবার শুভ্রকে বলে, জানেন শুভ্র ভাইয়া, তিথি একটা পিওর সোল। আজকে যাকে হারালেন কালকে আপনি তার জন্য ডেসপারেট হবেন। আজকে তিথি বলল না, আপনি লাকি। কজ তিথির প্রথম চোখের পানির কারণ আপনি।
প্রথম অপ্রাপ্তি আপনি, প্রথম চ্যালেঞ্জ হারালেন আপনি, প্রথম ও না পাওয়ার কষ্ট অনুভব করেছে, তাও আপনার জন্য। কিন্তু বিশ্বাস করুন, আপনি একদিন নিজেই রিয়েলাইজ করবেন এর জন্য আপনি লাকি না, বরং আপনি লাকি এই জন্য যে তিথি আপনাকে ভালোবেসেছিল। আরেকটা কথা কি জানো বললেন, তিথি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। একদিন আপনি নিজেই নিজেকে বলবেন আপনি নিজেই তিথি ভালোবাসার পাওয়ার যোগ্য কিনা। ইভেন ভালোবাসা তো দূরে থাক, ও যে আপনার দিকে চোখ তুলে তাকায়, আপনি ওই তাকানোর যোগ্য কিনা। খুব আফসোস করবেন একদিন ওকে হারানোর জন্য, কিন্তু ততদিনে দেরি হয়ে যাবে, ওকে আর পাবেন না। অবশ্য দেরি হয়েই গেছে। নিহার কথাগুলো শুভ্র শুধু শুনেই গেল, কিছু বলল না। তবে জিনিয়া চুপ থাকলো না, তাচ্ছিল্য করে বলে, এমন লোভী মেয়ের জন্য শুভ্র ডেসপারেট হবে না, বরং ওই মেয়ে শুভ্রকে আমার সাথে দেখে তিলে তিলে শেষ হবে। জিনিয়ার কথায় নিহাও তাচ্ছিল্যের হাসলো, বলল, আপনি খুব বোকা জিনিয়া। তিথি যদি লোভী হতো তাহলে আমান স্যারের সাথে রিলেশন করে বিয়ে করে কানাডা সেটেল হয়ে যেত। আমান স্যারের কানাডায় বিজনেস আছে, দেশেও সম্পত্তির অভাব নেই, দেখতো মাশাল্লাহ শুভ্র ভাইয়ের থেকে কোনো অংশে কম নয় সে। আর কি বললেন, ও আপনার সাথে শুভ্র ভাইকে দেখে তিলে তিলে শেষ হবে? হা হা হাসালেন। এমন কিছুই দেখবেন না, শুধু আপনার সাথে কেন, 50টা নিয়ে যদি উনি শুয়েও থাকেন তাহলেও তিথির কিছু যায় আসে না। ফেলে দেওয়া জিনিসের প্রতি ওর কোনো ফিলিংস থাকে না। আর বলতে পারলো না নিহা। কল বেজে উঠলো, দেখলো ওর মা কল করেছে। নিহা রিসিভ করতেই উনি বলল, তোরা কখন আসবি? আর তিথি কই? ওকে কল দিয়ে পাচ্ছি না। আম্মু, আমরা একটু পরেই যাব। আর তিথি কারোর সাথে কথা বলছে, তাই পাচ্ছ না। আচ্ছা তাড়াতাড়ি আয় বলে কল কাটলো। তিথিও সেই সময় রিয়ানের কাছে গিয়ে বলে, রিয়ান, তুই নীলাদ্রি ভাইকে নিয়ে সেলুনে যাবি, চুলদারি সাইজ করে আনবি, তারপর ওখান থেকে ওর মেসে যাবি, ওর যাবতীয় যা আছে সব নিয়ে বাসায় চলে আসবি। তুই ওকে নিয়ে ডিরেক্ট বাসায় চলে যাস, ঠিক আছে? রিয়ান মাথা দুলিয়ে সায় জানালো। নীলাদ্রি বাদশে যে বলে, কোথাও যাচ্ছি না আমি, ওখানেই ঠিক আছে, তাছাড়া টাকা নেই আমার কাছে, আপাতত এত কিছু করতে পারবো না। নীলাদ্রির কথায় তিথি বলে, বউ নিয়ে নিশ্চয়ই মেসে থাকবে না? যতদিন পর্যন্ত নিজে কিছু করতে না পারছো ততদিন তুমি আমাদের সাথেই থাকবে নীলাকে নিয়ে। আর টাকার ব্যাপার, টাকা এখন আমরা দিয়ে দেব, যখন তোমার হবে তখন আমাদের দিয়ে দিও। এইবার কথা না বলে যাও, না হলে আমি কিন্তু নীলাকে আনবো না। নীলাদ্রি আর কিছু না বলে রিয়ানের সঙ্গে চলে গেল। আর তিথি গেল নিহার কাছে, বলল, নিহা চল, মামুনি কল দিচ্ছে, তোকেও নিশ্চয় দিয়েছে, লেট করলে পরে বকবে। তারপর ইরাদের উদ্দেশ্য করে বলে, সরি আপু, আজকে তোমাদের দেখানোর কথা ছিল আমি কিভাবে জন্মদিন পালন করি, কিন্তু তার হলো না, সব ঘেটে গেল। তবে সমস্যা নেই, অন্য একদিন দেখাবো। ইরা হালকা হেসে বলে, সমস্যা নেই, তোর উপর আজকে যা গেল তার উপর তুই যে ঠিক আছিস বুঝতে পারছি না কিভাবে, কিন্তু শুভ্রকে কখনো এই জন্য ক্ষমা করব না। এটার কথায় একটু শুভ্রের দিকে তাকালো তিথি। এখন ওর দিকে তাকিয়ে আছে ও, চোখ ঘুরিয়ে বলে, এমন কিছু করবে না তোমরা, ওনার সাথে আমার সমস্যা হয়েছে, তোমাদের না। আর যেখানে এসব নিয়ে আমিই ভাবছি না, সেখানে তোমরা কেন বন্ধুত্ব নষ্ট করবে? এটা করবে না, ওকে? আমার সাথে বন্ডিং ভালো রাখতে চাইলে তোমরা একটা কথা রাখবে আমার। তিথি এরপর আজির দিকে তাকায়, বলল, আজি, এই বিষয়টা যেন বাড়ির কেউ না জানে, ওকে? আর তুই তোর ভাইয়ের সাথে আগের মতোই চলবি। আজকের দিনটাকে একটা বাজে স্বপ্ন ভেবে নিবি, না হলে কিন্তু আমি তোদের সাথে কথা বলবো না। আজি মাথা নাড়িয়ে সায় জানায়। এইবার শুভ্রের দিকে তাকালো, মুচকি এসে বলে, থ্যাঙ্কস শুভ্র, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। শুভ্র অবাক হওয়ার সাথে সাথে বাকিরাও। শুভ্র বলে, আমাকে থ্যাঙ্কস কেন? এই যে আপনার জন্য আমি নীলাদ্রিকে বাঁচাতে পারলাম, তাই। আমার জন্য মানে? আজকে যদি আপনার অনুভূতিগুলো সত্যি হতো তাহলে আমরা তখনই ভার্সিটি থেকে বেরিয়ে পড়তাম, কিন্তু মিথ্যা হওয়ায় এত কথা হলো। আমি ভার্সিটিতে থাকলাম আর নীলাদ্রিকে দেখে ওকে বাঁচাতে পারলাম। অনেক ধন্যবাদ শুভ্র। তিথির কথায় হুট করে সাজিদ বলে, কিন্তু তুমি ওদের বিয়ে দিবে কিভাবে? নীলাকে আনবে কিভাবে? পারবে এত কিছু সামলাতে? তিথি ঠোঁটের কোণে মুচকি হাসি এনে বলে, দুটো লাভ বার্ডকে এক করতে বেশি কিছু লাগে না সাজিদ ভাইয়া, জাস্ট ঠান্ডা মাথায় কয়েকটা গুটি আর কথা সাজাতে হবে আর ঠিক জায়গায় বসাতে হবে, দ্যাটস ইট। তিথির কথায় সাফওয়ান বলে, কিন্তু তুমি কিভাবে কি করবে? আচ্ছা তুমি যদি চাও তাহলে আমরা হেল্প করব তোমাদের। তিথি বলল, এটা আমার জন্য তেমন কিছুই না ভাইয়া, দুটো লাভ বার্ডকে এক করতে যদি মরতে হয় তাহলে তাই হবে, তবে ওদের এক করব।
নাও এটাই লক্ষ্য। এখন আসি, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ, আর মরে গেলে মাফ করে দিও প্লিজ। তিথি আর দাঁড়ায় না, কাউকে কিছু বলতে না দিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। শুভ্র শুধু চেয়ে রইল তিথি নামক মেয়েটির দিকে। আজকে তো তিথির কাঁদার কথা ছিল, কাঁদতে কাঁদতে শুভ্রের পায়ে ধরে কথা বলার ছিল, ওকে যেন ছেড়ে না যায়, ওকে যেন শুভ্র ভালোবাসে। কিন্তু কি হলো এসব? মেয়েটাকে দেখে মনেই হচ্ছে না ওর কষ্ট হচ্ছে। তাহলে কি ওর বলা কথাই ঠিক? ওর কষ্ট শেষ, নিঃশ্বাসের সাথে সাথে কষ্টও ফেলে দিল। নিহার বলা কথাগুলো কি তাহলে সত্যি? তিথি তো তাহলে শুভ্রকে ফেলে দিয়েছে। তাহলে শুভ্রের প্রতি তিথির ফিলিংস কি ফেলে দিয়েছে? রাত 10টা, এই না বেরিয়েছে ক্রিমিনালদের ধরার জন্য। জ্যামের কারণে পৌঁছাতে কিছুটা সময় লেগে গেল, তেমন কোনো সমস্যা হয়নি। ইন্নার টিমের সাথে সাথে আরও কিছু সিআইডি আর পুলিশ অফিসার আছে। ক্রিমিনালরা একটা স্পিড বোর্ডের মধ্যে আছে। ইনারাও কিছু স্পিড বোর্ড নিল। চারপাশ থেকে আস্তে আস্তে ঘিরে ধরলো সন্ত্রাসীদের। তবে কিছুটা দূরে আছে, তারা আগায়নি, পাছে আবার সন্ত্রাসীরা কোনোভাবে পালিয়ে না যায়। ইনা এসপিকে বলে, স্যার আই থিঙ্ক এইবার আমাদের আগানো উচিত। 11টা প্রায় বাজতে চললো, এর বেশি টাইম নিলে পরে যদি পালিয়ে যায় তাহলে খুব বাজে হয়ে যাবে বিষয়টা। ইন্নার কথা এসপি বলে, ওকে তাহলে আগানো যাক। বাকি বোটগুলো কমান্ড করলো আগানোর জন্য। আস্তে আস্তে এগিয়ে গেল, চারপাশে ঘিরে ধরলো। সন্ত্রাসীরা বুঝে ফেলে, পালানোর চেষ্টা করতে আশেপাশে সবাই গান পয়েন্ট করলো তাদের দিকে। ইন্নার টিমের বোটটির ভেতরে ঢুকে হুট করে গুলি ছোড়ার আওয়াজ হলো। ইন্নারা সবাই আড়াল হয়ে দাঁড়ায়। ইন্নাদের সবার সাথে ব্লুটুথ কানে। ইন্না এবার ফিসফিস করে বলে, সাবধানে, দেখে শুনে পা ফেলবে। ওরা পাল্টা আক্রমণ করছে, যে করেই হোক ওদের ধরতে হবে, কোনোভাবেই ছাড়া যাবে না। গট ইট? ব্লুটুথে থাকা প্রত্যেকে বলে, ইয়েস। ওকে তাহলে তোমরা পাল্টা গুলি করো, বাট খেয়াল রাখবে কেউ যেন মারা না যায়। সবাইকে জীবিত চাই। হাতে পায়ে গুলি করবে, বা এমন জায়গায় করবে যেখানে করলে মরার চান্স নেই। ওকে ওকে সবাই, নাও স্টার্ট। তারপর শুরু হলো গুলির বর্ষণ। ধীরে ধীরে ইনারা বোটটাকে কবজা করে ধরলো সবাইকে। কিন্তু সবাইকে দেখে মনে হচ্ছে এরা কেউ আসল লোকটা না। তাই ইনা একজনের মাথায় গান ঠেকিয়ে বলে, বল তোদের বস কোথায়? লোকটা ভয় পেল, শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, জানি না। ইন এবার রেগে সজোরে একটা থাপ্পড় দিল লোকটিকে। তারপর গলা শক্ত করে ধরে বলে, জানিস না তাহলে এখানে এসেছিস কেন? মরার জন্য। জানতি না তোরা এসব কাজ করা মানেই মরা? ভালোই ভালোই বল, বস কই তোদের? অনেক দিন হলো এর পেছনে পড়ে আছি, এইবার বল কোথায় ও? লোকটারও ভয় পেল, চর খেয়ে মাথা তার ভৌ ভৌ করে ঘুরছে। লোকটা ভাবছে এটা হাত না অন্য কিছু। অনেক কষ্ট বলে, বস আমাদের এখানে পাঠিয়েছে এই ডিলটা ফাইনাল করার জন্য। উনি আসেনি, সত্যি বলছি। তোরা তোদের বসকে দেখিসনি কখনো? একবার দেখেছিলাম। তাহলে? আর কিছু বলল না, কান খাড়া করে কিছু শোনার চেষ্টা করে। শুনি আটকে উঠে, সবাইকে তাড়া দিয়ে বলে, কুইকলি সবাইকে নিয়ে বোট থেকে বের হও, আর বাকিরা সবাই যেন এখান থেকে দূরে সরে যায়। কুইক। ইনার কথায় সবাই বের হলো বোট থেকে। নিজেদের বোট নিয়ে কিছুটা দূরে যেতেই সন্ত্রাসীদের বোটটা বোম ব্লাস্ট হলো। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে, আর সামনে থাকা বোটটা দাউ দাউ করে চলছে। সবাই সেফ, শুধু বোটটাতে ড্রাগস উদ্ধার করতে পারলো না। এর মধ্যে ইনা যে লোকটাকে ধরলো তার ফোনটা বেজে ওঠে। ইনা ছো মেরে ফোনটা নিয়ে রিসিভ করে। ওপাশ থেকে তখন শোনা গেল কারো উচ্ছ্বসিত কণ্ঠ, যে অধীর আগ্রহে জানতে চাইছে, টিমের ইন্নার কি সবাই শেষ? ওরা কি বোটের সাথে সাথে আগুনে দাউ দাউ করে চলছে? ইস, আমার কতদিনের স্বপ্ন ছিল এটা, আজ তাহলে পূরণ হলো। আজকে সাজানো প্ল্যানটা কি কাজে লাগলো? আমি জানতাম ওরা ড্রাগসের কথা শুনলে ঠিকই আসবে, তাই তো আমি খুব সাবধানে ওদের কাছে এই ব্যাপারটা পৌঁছে দিলাম। এখন সব কাটা মোরগ। কি হলো, তুমি কথা বলছো না কেন? এইসব শুনে ইনা রাগ কমলেও রাগটা চেপে শান্ত স্বরে বলে, আপনার কি মনে হয় টিম ইন্নার শেষ? এতই সহজ? লোকটার হাসি মিলিয়ে যায়, চোখ মুখে আতঙ্ক ভর করলো। এই ঠান্ডার মৌসুমেও লোকটা ঘামছে, কপালে বিন্দু বিন্দু ঘাম মুছে তোতলানো স্বরে বলে, ইন্না। ইন্না বা চোখ মুখ শক্ত করে শক্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ ইন্না, তোর জম খুব শখ না ইন্নার টিমকে মারা? তোকে আমি যেদিন পাবো এমনভাবে মারবো, জীবনেও এইসবে আর যোগ হবি না। আর কিছু প্ল্যান করার নাম তো মুখেই নিবি না। লোকটা আতঙ্কে কল কেটে দেয়। এত সুন্দর একটা প্ল্যান যে ফুলফিল হবে না ভাবতেই পারেনি। এত নিখুঁত প্ল্যান, আজ ওদের মারার কথা সেই জায়গায়, কিন্তু ধমকাছে কে? লোকটা কল কাটতেই ইরনা বলে,
তার মানে এসব প্ল্যান ছিল, কোনো ড্রাগস ফ্রাগস ছিল না। আর আমরাও চলে আসলাম কোনো রকম যাচাই বাছাই ছাড়াই। এসপি বলে, তাই তো বুঝলাম। তবে যাক, সমস্যা নেই, এদের ধরেছি না, এরাই এবার বসের খোঁজ দেবে। জানবি বলে, তাহলে এবার যাওয়া যাক, এদের তো আবার সাইজ করতে হবে। এসপি বলে, তবে চলো। বাকি অফিসারদেরও বলল বোট ব্যাক করাতে। তারপর চলে গেল বুড়োতে। রাত প্রায় 12টার কাছাকাছি। চারদিক কেমন নিস্তব্ধতায় ঢেকে আছে, কুয়াশা ঘেরা, সামনে ঠিকমতো দেখা যাচ্ছে না। কিন্তু তারপরও শুভ্র বারান্দায় দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। গায়ে জ্যাকেট, টি শার্ট আর ট্রাউজার। গরমে কোনো পোশাক নেই। হালকা ঠান্ডা বাতাসটাও ওর ঠান্ডা লাগছে না। সব কিছু কেমন যেন লাগছে ওর। আচ্ছা, আজকে তিথি ওকে এগুলো কি বলে গেল? ও কি আসলেই কোনো ভুল করলো? শুভ্র ঠিক বুঝতে পারছে না। এই মেয়েটা সাধারণ কেউ নয়। কোনো সাধারণ মেয়ে নিশ্চয়ই একটা ছেলেকে তার বোন উঠিয়ে আনার হুমকি দিতে পারে না। তাহলে তিথিকে জানতে হবে তাকে। কালই ভার্সিটি গিয়ে সব ইনফরমেশন বের করবে। না, ওর ভালো লাগছে না। কেন বারবার ওই মেয়েটার পানিতে চিকচিক করা চোখ দুটো ভেসে উঠছে চোখের সামনে? কেন মনে হচ্ছে ও কিছু হারিয়ে ফেলেছে, যা খুব দামি ওর জন্য? এমন কিছু হারানোর ফিল কেন হচ্ছে? আচ্ছা, আজকে তো ওর আনন্দ পাওয়ার কথা ছিল। চ্যালেঞ্জ জিতেছে, তিথিকে হারিয়েছে, সবার সামনে সেই দিনের মতো কথা শোনালো, ঠিক যেভাবে তিথি শুনিয়েছিল। তাহলে ও কেন খুশি হতে পারছে না? বিড়বিড় করে বলল, এটা কেমন বিচার তিথি? তোমাকে কষ্ট দিয়ে আমার তো খুশি হওয়ার কথা ছিল, তাহলে কেন খুশি হচ্ছি না? এতদিনে তোমার করা প্রত্যেকটা কথার জবাব দিতাম, আমার প্রেমে পড়তে বাধ্য করলাম। বললেও তুমি। আমি জানি তুমি আমাকে খুব বাজেভাবে ভালোবাসো। আচ্ছা, তুমি কি কষ্ট পাচ্ছ? তুমিও কি এখন জেগে আছো আমার মতো করে, নাকি ঘুমাচ্ছ? উফ, তুমি মাথা থেকে কেন যাচ্ছ না কেন? আচ্ছা, নিহার কথাগুলো কি কখনো সত্যি হবে? আমি কি সত্যি সত্যি ডেসপারেট হব তোমার জন্য? যদি হই, মেনে নেবে আমায়? নেবে না নিশ্চয়। নিহা তো বলল ফেলে দেওয়া জিনিসে তোমার নাকি ফিলিংস কাজ করে না। তাহলে কি আমার ক্ষেত্রেও তাই হবে? কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। তাহলে? এমন হাজার হাজার কথা নিজের মনেই বিড়বিড় করলো শুভ্র। তবে কোনো উত্তর মেলে না। সে বুঝতে পারছে না তার কেন খারাপ লাগছে। পরক্ষণে মনেকে বুঝ দেয়, এই প্রথম হয়তো কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েছে, তাই ওর খারাপ লাগছে, আর কিছু না। জাস্ট একটু করুণা হচ্ছে, এই যা। তিথি বেলকুনিতে বসে বসে ভাবছে কালকে কিভাবে কি করবে। নীলয় জানালো ওর বাবা নাকি কোনোভাবেই নীলাদ্রির সঙ্গে নীলার বিয়ে দেবে না। আজকে তিথি নিহার রিয়ানের বাসায় থেকে গেছে। নীলাদ্রিকে জানানো হয়েছে তিথি নিহার রিয়ানের পরিচয়। বেচারা কয়েক সেকেন্ড থ হয়ে বসেছিল। ও জাস্ট বিশ্বাস করতে পারছিল না শেখ আর খানবাড়ির ছেলেমেয়েরা এত সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে। নীলাদ্রির একটাই কথা, ওদের মধ্যে অহংকার নেই কেন? কিন্তু পরক্ষণেই বলল, অহংকার নেই দেখেই তো ওর মতো একটা এতিম ছেলের সাথে বন্ধুত্ব করেছে, আবার এত এত কিছু করছে। নীলাদ্রির সবচেয়ে বেশি অবাক লেগেছে যখন দেখলো শুধু ওরা না, বরং ওদের বাবা মারাও এমন, কোনো অহংকার নেই। ওকে কেমন নিজের ছেলের মতো আপন করে নিয়েছে। তিথির ভাবনার মাঝে ওর দু কাঁধে দুটো হাত পড়ে। তিথি বুঝতে পারলো হাত দুটো কাদের। নিহা রিয়ান। নিহা কাঁধে হাত রেখে বলে, কি ভাবছিস তিথি? তিথি সেইভাবেই বলে, ভাবছি কালকে কিভাবে কি করব। নীলাকে তো আনবই, সেটা যেভাবেই হোক। রিয়ান বলে, কিন্তু কিভাবে? নীলয় তো কল করে বলল ও নাকি রাজি হচ্ছে না। তাহলে? তিথি এবার ঘুরে দাঁড়ায়, ওদের দিকে এক নজর তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে নিলয়কে কল দেওয়া উচিত। ওরা দুজন একসাথে বলে ওঠে, কেন? আমার কেন যেন মনে হচ্ছে নিলয় ঠিক করে ওর বাবাকে বোঝায়নি। ও জাস্ট হালকার উপর বলেছে, প্রয়োজন মনে করছে, বলে দিয়েছে, উনি হয়তো বোঝেনি। এইবার নিহা বলে, তাহলে কর। এখনই করবি? হ্যাঁ, এখনই। তারপর কিছুক্ষণ চুপ থেকে রিয়ান বলে, তিথি তোর কষ্ট হচ্ছে না? কিভাবে মেনে নিচ্ছিস সব? তিথি মুচকি হাসে, বলে, তোরা তো চিনিস আমাকে, আমি আমার জিনিস হারালে কষ্ট পাই। অন্যের জিনিসের প্রতি আমার কোনো ফিলিংস আসে না। তবে হ্যাঁ, কষ্ট হচ্ছে না তা নয়, কিন্তু কেটে কেটে ভাসিয়ে দেওয়ার মতো কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে এটা ভেবে সবটা জেনেও কেন উইক হলাম ওই মানুষটার ওপর। এমনিতে ওনার জন্য কোনো খারাপ লাগা নেই। নিহা বলে, তুই তো ভালোবাসিস, তাহলে কিভাবে এত সহজে মেনে নিচ্ছিস? একটাবার শুভ্র ভাইয়াকে বোঝাতি, তাহলে হয়তো উনি বুঝতেন। তিথি দীর্ঘশ্বাস ফেলে বলে,
এমনটা করতেই পারি, কিন্তু এটা করলে শুভ্র আমাকে ছ্যাঁচড়া ভাববে হয়তো আসলেই আমি তার টাকা দেখে এমন করেছি। যেমন ধারণা সবার থেকে একটা মধ্যবিত্ত পরিবারের মানুষকে নিয়ে, এইসব ধারণা নিয়ে উনি আমার সাথে খারাপ বিহেভিয়ার করবেন। পরে যখন জানবে আমি কে, তখন আমার সামনে চোখ তুলে তাকানোর সাহস হবে না, তাকাতে পারবে না আমার দিকে। তার চেয়ে বরং সে তার মতো থাক আর আমি আমার মতো। রিয়ান বলে, আজকে শুভ্র ভাইকে তোর বলা কথাগুলো আমার কেমন যেন লেগেছে। তুই এক্স্যাক্টলি কি মিন করেছিস কথাগুলোয়? শুভ্রের মনে আমার জন্য একটা সফট কর্নার আছে, যেটা সে বুঝতে পারছে না। হয়তো একদিন বুঝবে, কিন্তু সেদিন কোনো কাজে আসবে না। তিথির কথায় নিহা রিয়ান দুজনেই অবাক হলো। অবাকে রেশ কাটিয়ে নিহা বলে, তুই কিভাবে বুঝলি শুভ্র ভাইয়ের মনে তোর জন্য একটা সফট কর্নার আছে? এইটা ঠিক যে শুভ্রকে আমার প্রথম দিনই ভালো লেগেছিল, যাকে বলে ক্রাশ। এই প্রথম ইন রিয়েল লাইফে আমি কারো ওপর ক্রাশ খেয়েছি, ওনাকে ক্রাশ হিসেবেই দেখেছি, তার থেকে বেশি কিছু ভাবিনি। তারপর এলো দেওয়ানা, আস্তে আস্তে ওর ওপর উইক হওয়া শুরু করলাম। যেদিন ভাবলাম দেওয়ানা আসলে শুভ্রই, সেদিন ওনাকে লক্ষ্য করলাম আমি। ওনার কথাবার্তা সব কিছুই ভালো, ভদ্র স্বভাবের। হ্যাঁ, হয়তো ঝগড়া করতেন আমার সাথে, কিন্তু ঠিক ছিল কজ আমি লাগতাম। ইচ্ছে করে খোঁচাতাম ওনাকে। আমি মাঝে মাঝে দেখতাম শুভ্র লস্ট আমার দিকে তাকিয়ে আছে, কোথায় আছে কি করছে তার সেসবে খেয়াল নেই। সে আমাকে দেখায় ব্যস্ত থাকতো, তার চোখে মুখে ছিল মুগ্ধতা। সেই মুগ্ধতা দেখেই আমি আরও উইক হয়েছি শুভ্রের প্রতি। তবে এটাও জানতাম এই মুগ্ধতা সম্পর্কে ওনার কোনো ধারণা নেই, সে তো জাস্ট আমাকে নিচে জালে ফাঁসাতে চেয়েছে। আমি সময় দিলাম নিজের অনুভূতি বোঝার জন্য, কিন্তু উনি বোঝেনি। ওনার চোখে মুখে মুগ্ধতা দেখেই আমি ওনার সামনে দাঁড়াইনি, নয়তো বহু আগেই এই দেওয়ানার খেলা খতম হতো। তোরা কেউ শুভ্রের চোখে মুখে আমার জন্য মুগ্ধতা লক্ষ্য না করলেও জিনিয়া সেটা লক্ষ্য করেছে। তারপরেই ও আমার ক্লাসে কিছু স্টুডেন্ট নিয়ে গ্যাং বানিয়েছে। তাদের দ্বারা মাঝে মাঝে দেখিস না অপদস্থ করতে আসে, অ্যান্ড ফিউচারেও আসবে। আশা বাদ দে, থাক এসব কথা। নীলাকে নিয়ে ভাব, কিভাবে নিলয়কে পটাবো সেটা ভাব। নিহা রিয়ান এতক্ষণে বসলো তিথির ভার্সিটিতে বলা কথাগুলোর মানে। দুজনেই দীর্ঘশ্বাস ফেলে তারপর তিনজন মিলে কিছুক্ষণ কথা বলে নিলয়কে কল দিল। অনেকটা টাইম নিয়ে ঠান্ডা মাথায় নিলয়কে বোঝালো, অ্যান্ড ফাইনালি নিলয় বুঝলো ও রাজি হলো বাবার বিরুদ্ধে গিয়ে বোনকে নীলাদ্রির হাতে তুলে দিতে। ওরা তিনজনও নিশ্চিন্তে ঘুমাতে গেল, কালকে অনেক কাজ আছে। প্রকৃতি তার নিজের রূপ নিয়ে আবারও নতুন একটা সকাল শুরু করলো। চিকচিক করা রোদ চোখ মুখে পড়তেই শুভ্র ভ্রু কুচকায়। রোদ কোথা থেকে এলো? ধীরে ধীরে চোখ খুলে তাকায় শুভ্র। চোখ খুলতে নিজেকে খোলা আকাশের নিচে আবিষ্কার করলো। চট করে উঠে বসে নিজেকে বেলকনিতে দেখে একটু স্থির হলো। কাল রাতে তিথিকে আর তিথির কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল টেরই পায়নি। হ্যাঁ, তিথির কথা মাথায় আসতেই রুমে গেল দৌড়ে। তিথির ব্যাপারে জানতে হবে। ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে গেল, দেখলো সবাই ডাইনিংয়ে বসে নাস্তা করছে। শুভ্র গিয়ে বসলো একটা চেয়ার টেনে, সবাইকে গুড মর্নিং জানিয়ে বসলো। শুভ্র বসতেই রেজওয়ান চৌধুরী বলে, তা শুভ্র, ভার্সিটি কেমন যাচ্ছে? সব ঠিকঠাক তো? বাবার কথায় শুভ্র জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ আব্বু, সব ঠিকঠাক আছে। তা তোমার কাজ কেমন চলছে? শুভ্রের প্রশ্নে রেজওয়ান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর কাজ? একটা কেস নিয়ে আজকে কতদিন ধরে পড়ে আছি, কিন্তু কোনোভাবেই সলভ হচ্ছে না। শুভ্র ভ্রুকুচকে রেজওয়ান চৌধুরীকে জিজ্ঞেস করে, কেন? তোমার ইন্টেলিজেন্ট অফিসাররা কোথায়? ও পারছে না এটা সলভ করতে? রেজওয়ান চৌধুরী বুঝলেন ছেলে খোঁচা মেরে কথা বলছে। উনি টোটালি হেসে বলে, ও তো ওর যথাসাধ্য চেষ্টা করছে। যেমন কালকে আবার ওর জন্য বেঁচে গেলাম। মেয়েটা একসাথে কত দিক সামলায় তা শুধু আমরাই জানি। কালকে বেঁচে গেলে মানে? রাজিয়া চৌধুরীর প্রশ্নে সবাই রেজওয়ান চৌধুরীর দিকে তাকায়। তারপর তিনি সবটা খুলে বলেন, কিন্তু এতে এত কথার মাঝে আজই কিছুই বলছে না দেখে লামিয়া জিজ্ঞেস করে, আদ্রি তুই যে চুপচাপ, কোনো সমস্যা হয়েছে? আদ্রি চোখ তুলে তাকিয়ে বলে, না আপু, কিছুই হয়নি। রাজিয়া চৌধুরী বলে, তিথিকে গিফট দিয়েছিস? ও নিয়েছে। তিথির কথায় উঠতেই আদ্রি শুভ্রের দিকে তাকায়। শুভ্র ওর দিকেই তাকিয়েছিল, তাই চোখাচোখি হলো। আদ্রি চোখ ঘুরিয়ে জোরপূর্বক হেসে বলে, ও শুধু ঘড়িটা নিয়েছে আম্মু, তোমার দেওয়া ব্রেসলেট নেয়নি। আদ্রির কথায় শাহানারা চৌধুরী মুচকি হেসে বলে, আমরা জানতাম এমনটাই হবে, ও ব্রেসলেট নেবে না, তাই তো দিয়েছি, যাতে কেউ কেউ বুঝতে পারে সব মধ্যবিত্ত মেয়েরা লোভী হয় না।
কথাটা শুনে শুভ্র বুঝলো তার বড় মা তাকেই মিন করে বলেছে কথাটা, কিন্তু কিছু বলে না, চুপচাপ খাওয়ায় মন দিল। বাকি সবাইও তাই করে। বেলা 10টা। বুড়িতে টিম ইরনা বসে আছে বললে ভুল হবে। সমীকরণ মেলাচ্ছে। তারা যে কালকে এত বড় একটা ধোঁকা খেলো সেটারই মেনে নিতে পারছে না কেউ। ফাইয়াজ বলে ওঠে, আমরা কিভাবে এমন একটা বোকামি করতে পারলাম? আরশিয়া বলে, এটা ছাড়া তো আর কোনো পথও ছিল না। ইনফর্মার যেভাবে ইনফর্ম দিয়েছে আমরা সেভাবেই এগিয়েছি। আবিদ বলে, হ্যাঁ তা অবশ্য ঠিক, কিন্তু কালকে 2-3 মিনিট এদিক সেদিক হলেই তো আজকে হেডলাইন জুড়ে আমরা থাকতাম। টিম ইরনা ইজ নো মোর। গতকাল রাতে সন্ত্রাসীদের ধরতে গিয়ে বোমা ব্লাস্টে মারা গেছে। জানবি চোখ রাঙিয়ে বলে, বাজে কথা কম বলো, এইসব কিছুই হতো না। এমনি এমনি সিআইডি হয়নি, অনেক ট্রেনিং নিয়ে হয়েছে। অবজারভেশন করতে হয় সব কিছুর, চোখ কান খোলা রেখে কাজ করতে হয়। এত সহজ নাকি যে যে কেউ চাইলেও আমাদের শেষ করে দিতে পারবে? হঠাৎ নীলিমা ঠাট্টা স্বরে বলে, হ্যাঁ এতটাই চোখ কান খোলা রাখো, ইরনা ছাড়া কেউ বুঝতেই পারেনি, তাই না? ইরনা না থাকলে কি হতো বুঝতে পারছো? জানবি বলে, ইরনার অবজারভেশন লেভেল আমাদের থেকে হাই, তাইও বুঝেছে। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারতাম। হ্যাঁ হ্যাঁ কেমন? তোমরা চুপ করবে? কখন থেকে বকবক করেই যাচ্ছ, কাজ করো মন দিয়ে, নয়তো চুপ থাকো। নীলিমার কথার মাঝে ইরনা ওদের ধমক দেয়, আর ইরনার ধমক খেয়ে সবাই চুপ হয়ে যায়। ইরনাকে কিছু ভাবতে দেখে ফাইয়াজ বলে, ইরনা তুমি কিছু নিয়ে চিন্তিত? ফায়াজের কথায় ইরনা ফায়াজের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ একটু চিন্তায় আছি। জানবি বলে, কি নিয়ে? কালকের ফোনে থাকা লোকটাকে নিয়ে। আবিদ বলে, কেন ওনাকে নিয়ে ভাবছো কেন? কালকে লোকটার কথা শুনে মনে হলো লোকটা খাঁটি বাঙালি। মানে আমরা ভাবছিলাম না লোকটা হয়তো বিদেশি হতে পারে, অন্য দেশের, কিন্তু আমাদের দেশের লোক এইসব কাজ করাচ্ছে। সবাই একসাথে বলে, হ্যাঁ কিন্তু না, লোকটা বাঙালি। এমনকি লোকটা না হলেও 50 থেকে 55 বছর বয়স হবে। আরশিয়া ভ্রুকুসকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝলে লোকটা মধ্যবয়সী? লোকটার বয়স শুনে। আবিদ বলে, কিন্তু কালকে ধরে আনা লোকগুলোর ডেসক্রাইব অনুযায়ী আমাদের আর্টিস্ট যে ছবি আঁকলো ওই ছবি অনুযায়ী লোকটা তো 27 থেকে 28 বছর বলে মনে হচ্ছে। তাহলে? আবিদের কথায় সায় জানিয়ে জানবি বলে, হ্যাঁ তাই তো, লোকটার এই 27-28ই হওয়ার কথা। তাহলে তুমি 50-55 বলছো কেন? ইরনা এবার বর্ণনা অনুযায়ী স্কেচ হাতে নিয়ে বলে, দেখো এইটা ঠিক যে এই স্কেচে যে আছে তার বয়স আনুমানিক 27-28 হবে, কিন্তু কালকে যে কথা বললো সে কোনোভাবেই এই লোকটা হতে পারে না। তোমরা তো শুনলে লোকটার ভয়েস, তাহলে এবার তোমরাই বলো তোমাদের কি মনে হচ্ছে? ইরনার কথা সবাই একটু ভাবলো, বুঝলো ইরনা যেহেতু বলছে তাই ঠিক। এর মাঝেই এসপি স্যারও এসে হাজির হয়। সবাই ওনাকে দেখে দাঁড়িয়ে যায়, তারপর সালাম দিলেন। এসপি স্যারও মুচকি হেসে বলে, বসো বসো, দাঁড়াতে হবে না। এসপির কথায় সবাই বসে, সাথে এসপিও বসলো। বসেই বলেন, তা কি নিয়ে তোমাদের এত ডিসকাশন? ফাইয়াজ বলে, কালকে ধরে আনা গুন্ডাগুলো আর এই স্কেচটা নিয়ে। বলে স্কেচটা এগিয়ে দিল। এসপি দেখলেন মন দিয়ে স্কেচটা, তারপর বলে, স্কেচের সমস্যা? আরশিয়া বলে, স্যার ইরনার কথা অনুযায়ী স্কেচের লোকটা নাকি কালকের কথা বলা লোকটা নয়। তারপর এসপি স্যারকে সবটা বলে, এতক্ষণ যা যা হলো সবটা। এসপি শুনলেন আর বলেন, তার মানে ওই লোকটা একে ফাঁসাতে চাচ্ছে, নাকি ওই গুন্ডাগুলো একে ফাঁসাতে চাচ্ছে? সেটা তো এবার এই গুন্ডাগুলোই বলবে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল ইরনা। ইনভেস্টিগেশন রুমে গেল। ইরনা ওদিকে যেতেই জানবি বলে, শেষ আজকে ওই লোকগুলো। কি দরকার ছিল বাঘিনীকে জাগিয়ে তোলার? ভালোই শান্তশিষ্ট চুপচাপ ছিল, এইবার বুঝো মজা। জানবির কথায় সবাই শুনে ঢোক গিলে ইনভেস্টিগেশনের রুমের দিকে তাকায়, যার ভেতর থেকে ইরনা চেঁচামেচি আর লোকগুলোর আর্তনাদ বের হচ্ছে। শুভ্র ভার্সিটিতে এসে সোজা প্রিন্সিপালের রুমে যায়, বলে, স্যার আসবো? প্রিন্সিপাল স্যার খবরের কাগজ পড়ছিল, কথা শুনে মাথা তুলে তাকায়। শুভ্রকে দেখে হেসে বলে, আরে শুভ্র যে, এসো এসো। শুভ্র অনুমতি পেয়ে খানিক হেসে ভেতরে যায়। সালাম দিয়ে বলে, স্যার আমার একটা হেল্প চাই আপনার থেকে, প্লিজ না করবেন না। প্রিন্সিপাল স্যার কপালে ভাঁজ ফেলে বলে, কি হেল্প শুভ্র? এইবার শুভ্র আমতামতা করে বলে, স্যার আমার একজনের সম্পর্কে একটু ইনফরমেশন চাই, প্লিজ স্যার। কার ব্যাপারে জানতে চাচ্ছ? স্যার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট চাঁদনি আছে না, ওর ব্যাপারে জানতে চাচ্ছি। প্রিন্সিপাল স্যার বুঝে শুভ্র যে চাঁদনি খান ওরফে তিথির কথা জানতে চাচ্ছে, কজ চাঁদনি একজনই, কিন্তু তিনি তো নিরুপায়। ওনাকে তো কড়াভাবে বলে দেওয়া হয়েছে যাতে ওর সম্পর্কে কেউ কোনো ইনফরমেশন না পায়। তিনি গলা খাকারি দিয়ে বলে, তুমি হঠাৎ ওর ব্যাপারে জানতে চাচ্ছ কেন?
আর জানার হলে ওকে সরাসরি জিজ্ঞেস করো। আমি কারো পার্সোনাল ইনফরমেশন দিতে পারবো না, এতে তার প্রাইভেসি নষ্ট হবে। শুভ্র এবার আকুতি মিনতি শুরু করে, বলে স্যার প্লিজ, আমার ওর ব্যাপারে জানাটা খুবই প্রয়োজন। ওকে জিজ্ঞেস করতে পারবো না, তাই তো আপনার কাছে এসেছি, প্লিজ স্যার। প্রিন্সিপাল স্যার খুব নম্রভাবে বলে, আমি দুঃখিত শুভ্র, আমি কারো প্রাইভেসি নষ্ট করতে পারবো না। শুভ্র আর কিছু বলে না, বুঝলো প্রিন্সিপাল স্যার কিছুই বলবে না, তাই উঠে চলে গেল। শুভ্র যেতেই প্রিন্সিপাল স্যার ওর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমি সবটাই শুনেছি শুভ্র, তুমি গতকালকে কি কি করেছো। নিজের জেদ আর ইগো ভুল জায়গায় ভুলভাবে প্রয়োগ করেছো যে তুমি, কিন্তু একদিন যে তোমার আফসোস করতে হবে। ওই মেয়েটা যে কোনো সাধারণ মেয়ে নয়, সেটা বুঝেই তুমি এখানে এসেছো। তা আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই। তুমি নিজের পায়ে কুড়ালটা নিজেই মেরেছো, বলে একটা দীর্ঘশ্বাস ফেলেন তিনি। সেই দিনের পর আজকে 10 দিন হলো তিথি ভার্সিটিতে আসেনি। না নেহা রিয়ান এসেছে, আদ্রিও জানে না ওরা কোথায়। না কোনো কল, না কোনো মেসেজ, আর না ভার্সিটি আসছে। আদ্রি কল করেও পায়নি, ফোন বন্ধ। অনলাইনে প্রচুর মেসেজ দিয়েছে, কিন্তু কোনো রিপ্লাই পায়নি। অনেক টেনশনে আছে আদ্রি। আদ্রিকে চুপচাপ বসে থাকতে দেখে ইরা বলে, কি ব্যাপার আদ্রি, এমন চুপচাপ বসে আছিস? আর তিথির কোনো খবর পেয়েছিস? আদ্রি ইরার দিকে তাকায়, মুখটা দুঃখী দুঃখী করে, করুণ স্বরে বলে, না ইরু আপু, ওদের কোনো খবর পাইনি, ফোনে পাচ্ছি না, অনলাইনে আসে না। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। মানে একটা খবরও তো দিতে পারতো, তাও না। আজের কথায় সবাই একটু টেনশন হচ্ছে। আসলেই তো, এমন তো কখনো হয় না। কোনো সমস্যা হলেও তো জানাবে, কিন্তু কিছুই বলছে না। আবার শুভ্র কদিন হলো মনমরা হয়ে থাকে, দরকার ছাড়া কোনো কথাই বলে না। সাজিদ গেল শুভ্রের কাছে, যে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সাজিদকে শুভ্রের কাঁধে হাত রাখে, বলল, তুই কোনো খবর জানিস তিথিদের? শুভ্র তাকালো সাজিদের দিকে, সেই দৃষ্টিতে আছে অপরাধবোধ। দুদিকে মাথা নাড়ে, দীর্ঘশ্বাস ফিরে বলে, না আমি কিছুই জানি না। ইভেন ওর অনেক খবর নেওয়ার ট্রাই করেছি, বাট ফলাফল শূন্যের কোঠায়। সাজিদ আর কিছু বলে না। বন্ধুর করা কাজটায় খুশি না হলেও বন্ধু তো, তাই খুব বেশি কঠোর হতে পারছে না। হুট করে নাদিয়া উত্তেজিত হয়ে যায়, মুখ দিয়ে ও করছে, আর ক্যান্টিনের দরজার দিকে হাত ইশারা করছে। নাদিয়ার ইশারা অনুযায়ী সকলে তাকালো সেদিকে, আর তাকাতেই সকলের মুখে হাসি আসে। তিথি, নিয়া আর রিয়ান ঢুকছে, কিন্তু একই, তিথির মাথায় ব্যান্ডেজ, শুকিয়ে গেছে কিছুটা আগের থেকে। কি হলো ওর? তিথিকে দেখে শুভ্রের বুকটা কেমন করে ওঠে। এই কোন তিথি? এই কদিনে এত পরিবর্তন? মাথায় কি এটা? কি হয়েছে ওর? নিহারিয়ান কোনো বিষয় নিয়ে কথা বলছে, আর তিথি এক মনে মোবাইল দেখতে দেখতে সামনে এগোচ্ছে, কানে ব্লুটুথ। তিথি মোবাইলে নজর রেখে সামনে এসে ধাক্কা খেলো শুভ্রের সাথে। ধাক্কা খেয়ে তিথি ব্রুকুসকে তাকায় মাথা তুলে, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? এক সাইড হয়ে দাঁড়ানো যায় না নাকি? অবশ্য আপনাকে বলে লাভ কি? আমি নিজেই তো মোবাইলের ভেতরে ঢুকেছিলাম, আপনাকে খেয়াল করিনি। আচ্ছা সরি, ক্ষমা করবেন, বলে মুচকি হেসে পাশ কাটিয়ে চলে গেল। আর কারোর সাথে কোনো রকম কথা বলেনি, ইভেন তাকায়নি পর্যন্ত। সবাই অবাক হলো তিথির এমন আচরণে। কি হলো ব্যাপারটা? বোধগম্য হলো না তাদের। তিথি একবার ফাঁকা টেবিলে বসে থাকা সামনে নিহা ও রিয়ানকে বলল, তোদের কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বস এখানে। নিহা বলে, তুই বস, আমরা আসছি। নিহার কথায় তিথি ভ্রু কুচকালো, তবে কিছু বলেনি। আবারও মোবাইলে মনোযোগী হয়। এদিকে শুভ্রের যেন কেমন লাগছে, যেন মনে হচ্ছে এটা তার তিথি না। আর তিথি, না না, এইসব কি ভাবছে সে? তিথি কেন তার হবে? কিন্তু তিথির হলো কি? কপালে ব্যান্ডেজ, আবার কথাগুলো কেমন যেন। আদ্রি তিথির কাছে গেল, কিছু না বলেই জড়িয়ে ধরে। তিথি অবাক, হতবাক, ব্রু কুচকে তাকায়, এ আবার কে? আর ওকেই বা কেন জড়িয়ে ধরে? তিথি ঘাড়কাত করে দেখতে চায় মেয়েটাকে, কিন্তু দেখা সম্ভব হয় না। নিহা রিয়ানের দিকে তাকালো, ওরাও তিথির দিকে তাকিয়ে আছে, তবে কিছু বলছে না। আদ্রি ছাড়লো তিথিকে, চোখ ভর্তি পানি মেয়েটার। তিথি অবাক হয়ে প্রশ্ন করে, আরে এভাবে কাঁদছেন কেন? আর আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আমরা কি একে অপরকে চিনি? তিথির কথা শুনে সবাই আরেক দফা অবাক হয়। এসব কি বলছে তিথি? চিনি না মানে কি? আজই নিহারিয়ানের দিকে তাকায়, চোখে মেয়েটার এখনো পানি। ইরা নাদিয়া তো মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সাজিদ সাফওয়ানের একই অবস্থা, আর শুভ্রত শকড। কি হচ্ছে এসব? আজই তিথিকে বলে, তুই আমাকে আপনি করে বলছিস কেন? তিথি স্বাভাবিকভাবেই বলে, কজ আমি আপনাকে চিনি না তাই। আর আপনি আমাকে তুই করে বলছেন কেন? আমার তো মনে পড়ছে না আমি আপনাকে চিনি বা কখনো দেখেছি। এইবার ইরা আর নাদিয়া এলো। ইরা বলে,
এই তিথি, কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? তুই আমাদের চিনতে পারিস না? না তো, আপনাদের কি আমার চেনার কথা? তিথির কথা বলে নিহার রিয়ানের দিকে তাকিয়ে বলে, এরা কি বলছে এসব? আমি এদের চিনি? নিহারিয়ান একসাথে দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ চিনে না। নিহারিয়ানের এমন উত্তরে সবাই হতবাক হয়। তিথি মুচকি হেসে বলে, আপনারা মেবি কাউকে আমার সাথে গোলাচ্ছেন। বলেই তিথি মোবাইলটা হাতে নেয়। ইরা, নাদিয়া আর আজি নিহারিয়ানের দিকে চোখ গরম করে তাকায়। ওদের চাহনি দেখে ওরা দুজন শুকনো ঢোক গিলে। রিয়ান বলে, হুশ, পরে কথা বলবো, এখন চুপ থাকো। আগে একে খেতে দাও, এখন মেডিসিন নেয়নি এখনো। সকালে রেগে বাড়ি থেকে বের হয়েছে। একে না খাওয়াতে পারলে আমাদের আম্মু আমাদের পিঠে ছাল তুলবে। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।